আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ভাই ও বোনেরা, চাকরি প্রত্যাশী প্রত্যেক ভাই বোনকে আজকের আমাদের এই ক্লাসটাতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকের আমাদের যে ক্লাসটা, এটা যদি আমরা মনোযোগ দিয়ে করি, আজকের আমাদের ক্লাসটা থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে আমরা খুব ভালো মার্কের একটা কমন পাবো ইনশাল্লাহ। আজকে মূলত ক্লাসটা কি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমত আমরা টপ 30 এমসিকিউ সলভ করব, এবং এই টপ 30 যে আমাদের এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো মাথায় রাখতে হবে। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় ভাই বোনেরা, তাহলে খুবই দ্রুত আমাদের ক্লাসটাতে এনরোল করতে হবে এবং ক্লাসটাকে এনজয় করতে হবে, ক্লাসটাকে একটু নোট করে করে পড়াশোনা করতে হবে। আর যে জিনিসটাতে আমাদের একটু ঝামেলা হচ্ছে, এটা অবশ্যই আমাকে একটু জানাতে হবে। তাহলে আমরা আবারও বলছি যে এই 30টা যে এমসিকিউ আছে, আমরা এমসিকিউ গুলো মূলত আলোচনা করব কিভাবে। আমাদের এমসিকিউ গুলো মূলত আমরা আলোচনা করব টপিক ওয়াইজ। প্রত্যেকটা টপিক থেকে আমরা ধরে 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 এগুলো ইনশাল্লাহ আলোচনা করব, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে যারা করছি তাদের জন্য আমার পক্ষ থেকে একটা খুবই ট্রিক্স থাকবে, একটা ট্রিকি আপনাদের জন্য একটা ট্রিকি থিং থাকবে, যেটা দ্বারা আপনারা আগে থেকেই বলতে পারবেন যে আপনি আগামীতে যে চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন সেটাতে কি ধরনের কোশ্চেন আসে এবং সেটা প্যাটার্নটা কিভাবে হবে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞানের একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করব, যে প্যাটার্ন থেকে মূলত আমাদের এক্সামিন যারা থাকে তারা প্রশ্নগুলো করে থাকে। তো আশা করছি আপনারা সকলেই যুক্ত হচ্ছেন, খুব দ্রুত যুক্ত হয়ে যান ভাই। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আজকের ক্লাসটা অ্যারেঞ্জ করার জন্য। আর আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটাতে খুব সুন্দরভাবে অনেকগুলো টপিক কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে খুব দ্রুত আমরা ক্লাসের দিকে চলে যাই। একটা একটা করে আমরা ক্লাস সলভ করবো, একটা একটা করে টপিক সলভ করবো, এবং এই টপিক গুলো থেকে কি কি ধরনের আমাদের বিস্তারিত জ্ঞান আমরা অর্জন করতে পারি সবগুলো ইনশাল্লাহ আমরা আজকে জানবো। ঠিক আছে ভাইরা? ওকে, তাহলে একটা একটা করে আমরা একটু সলভ করার চেষ্টা করি যে মূলত কোন কোন টপিক গুলোতে আমরা দেখবো এবং কোন কোন টপিক গুলো থেকে আমাদের প্রশ্ন থাকতে পারে। ওকে, তাহলে প্রথমে আপনারা যে স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রিন থেকে মূলত প্রথমের প্রশ্নটা শুরু করি, যেটা থেকে আমরা আলোচনার আজকের সূত্রপাত ঘটাবো। ঠিক আছে, প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছেন, প্রিয় ভাই বোন একটু খেয়াল করুন, বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? কোশ্চেনটা দেখতে ইজি মনে হলেও কিন্তু কোশ্চেনটা ইজি না। কোশ্চেনটা এসেছে 41তম বিসিএস এ, একটা বড় প্ল্যাটফর্ম এসেছে, তাই না? তাহলে 41তম বিসিএস এর এই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আপনারা একটু সলভ করার চেষ্টা করেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত। আমরা কোশ্চেন অ্যানালাইজ করার সময় বা যখন আমরা কোশ্চেন আনসার করি, কোশ্চেন আনসার করার সময় আমাদের দুইটা ওয়েতে কোশ্চেন আনসার করতে হয়। প্রথমত সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি ডিরেক্ট প্রশ্নের উত্তর পারেন, আপনি উত্তর আনসার করে ফেলবেন, শেষ, একদম ঝটপট আনসার, এটাতে কোনো ধরনের ঝামেলা নাই। আর দ্বিতীয়টা হচ্ছে আমরা এলিমিনেশন পদ্ধতিটাকে নিতে পারি। এলিমিনেশন পদ্ধতি হচ্ছে যে বাছাইগুলো, যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা ডিলিট করতে থাকবো, একটা একটা ডিলিট করবো, যে এটা হবে না ওইটা হবে না, আস্তে আস্তে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সে উত্তরে চলে যাব। তাহলে ভাইরা আমার, প্রত্যেকটা টপিক সম্পর্কে আমরা আজকে একটু ভালো করে জানার চেষ্টা করব। একটু আপনারা একটু আনসার করার চেষ্টা করেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আরে বাবা, সবাই চলে আসছে আজকের ক্লাসে। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের কাছে। আবারও বলছি, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে নোট করার চেষ্টা করবেন, এবং ক্লাসের ঠিক মাঝখানে যারা ধৈর্য সহকারে সুন্দরভাবে ক্লাসগুলো করবে, ঠিক মাঝখানে গিয়ে আমরা এমন একটা ট্রিক্স আজকে শেয়ার করব, যেটা দিয়ে আপনি চাকরির পরীক্ষাতে আগেই বলতে পারবেন যে আপনাকে কোন পরীক্ষার প্রশ্নগুলো করবে। এটা কেমন হয়ে গেল না ভাই? আমি আগে বলতে পারবো যে এই বছর এই প্রশ্নগুলো আসতে পারে, সেই ক্লুটা আজকে আমি ইনশাল্লাহ আপনাদের ধরিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সাবাস, সবাই চলে এসেছে। সেন্ট মার্টিন আনসার করছেন আপনারা সবাই, একটু মনোযোগ দেন ভাই। এখানে দক্ষিণ তালপট্টি আছে ক নাম্বার অপশনে, খ নাম্বার আছে সেন্ট মার্টিন, গ নাম্বার আছে নিজুম দ্বীপ, এবং ঘ নাম্বারে আছে ভোলা। এগুলো সবগুলো কিন্তু বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, তাই না ভাই? প্রত্যেকটা কিন্তু বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। ওকে, আপনারা সবাই যারা জানেন, এই যে আমাদের যে বাংলাদেশ আছে, এই বাংলাদেশ অংশের মধ্যে বাংলাদেশের ঠিক দক্ষিণ অঞ্চলে যেই আমাদের জেলাগুলো আছে, বা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ভূপ্রকৃতিক ভাবে যে জেলাগুলো অবস্থিত, সেগুলোর অবস্থানগুলো একটু খেয়াল করুন। এই যে মনে করেন যে বাংলাদেশ যেমনই হয়েছে, আশা রাখি ভালো হয়েছে, আপনারা দেখছেন। এই বাংলাদেশের দক্ষিণ পাটটা কোনটা বলেন ভাই? এই উপরের দিকটা হবে উত্তর, নিচেরটা হবে দক্ষিণ, এই পাশেরটা হবে পূর্ব, আর ঠিক অপোজিটে হবে পশ্চিম। এতটুকু পর্যন্ত আশা করি আপনারা সবাই জানেন যে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই হিসাব তো আমরা সবাই জানি, তাই না? ওকে, তাহলে বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত বলেছে? এখানে যদি বলা হতো সর্ব শব্দটা না থাকতো, বাংলাদেশের দক্ষিণে কোনটি অবস্থিত, দেখেন প্রথমে দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা ঠিক এই জায়গাটাতে, তাহলে দক্ষিণে অবস্থিত।
দেখেন ভাই সেন্ট মার্টিন, এটা ঠিক এই জায়গাটাতে, তাহলে দক্ষিণে অবস্থিত। দেখেন ভাই নিজুম দ্বীপ, এটা এই জায়গাটাতে, এটাও এখানে অবস্থিত। বাংলাদেশের একমাত্র সবচেয়ে বড় দ্বীপ জেলা যেটা ভোলা, এটাও কিন্তু ভাই এই জায়গাটাতে অবস্থিত। তাহলে সবগুলোই তো দক্ষিণে। কিন্তু ভাই একটা ছোট্ট করে আমাদের এখানে দিয়ে দিয়েছে একটা বিষয়, সেই জিনিসটা সম্পর্কে আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের সর্বদক্ষিণে কোনটা আছে, সর্বদক্ষিণে। সর্বদক্ষিণে মানে হচ্ছে দক্ষিণের দক্ষিণে, যেটা একদম বাংলাদেশের শেষ প্রান্তের দিকে আছে। তাহলে সবাই আপনারা আনসার করেছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আনসার করেছেন আপনারা 4 নাম্বার, আবার আনসার করেছেন 2 নাম্বার, বেশিরভাগ আনসার করেছেন 2 নাম্বার। সাবাস, আপনারা সবাই রাইট। সেন্ট মার্টিন। একটু খেয়াল করেন তো, এটা দক্ষিণে আছে, এটাও দক্ষিণে, এটাও দক্ষিণে, কিন্তু সর্বদক্ষিণে কোনটা? এই অঞ্চলটা, এটাই হচ্ছে সেই সেন্ট মার্টিন। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অঞ্চল নিয়ে পড়াশোনা করব, প্রত্যেকটা জিনিস নিয়ে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়েরা, আপনারা একটু কষ্ট করে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন এবং নোট করার চেষ্টা করবেন, অবশ্যই নোট করার চেষ্টা করবেন। ওকে, একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। প্রথমে এই জিনিসটাতে আসি, অর্থাৎ ক নাম্বার অপশন, যেটাকে আপনারা দক্ষিণ তালপট্টি দ্বীপ নামে চিনেন। যে দ্বীপটার নাম কি বলুন তো? দক্ষিণ তালপট্টি দ্বীপ। এখন ভাই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে একটু কথা বলে আসি আমরা। দক্ষিণ তালপট্টি দ্বীপ ইস্যুটা কি, বা দক্ষিণ তালপট্টি বিষয়টা কি? এই যে আপনারা ভাই দক্ষিণ তালপট্টি জিনিসটা দেখছেন, দক্ষিণ তালপট্টি, এই বেটা কিন্তু এখন আর নাই। একসময় এই দ্বীপটা ছিল, এবং মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আমাদের প্রিয় রাষ্ট্র ভারত, ঠিক আছে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা জানি যে বিরোধ ছিল এই দ্বীপটা নিয়ে। তাহলে যদি বলা হয় বাংলাদেশ ভারতের বিরোধ ছিল কোন দ্বীপকে নিয়ে, তাহলে আপনাদের আনসার করতে হবে বাংলাদেশ ভারতের বিরোধ ছিল এই দ্বীপকে নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ বাংলাদেশ দাবি করছিল এই দ্বীপটা আমার, ভারতও দাবি করছিল এই দ্বীপটা আমার। এখন আগে বলি যে অবস্থান কোথায়, যে কোন অবস্থানে আছে এই দ্বীপটা, যে এই দ্বীপটাকে প্রত্যেকে দাবি করছে, কোন অবস্থানে তারা আছে। অবস্থানটা একটু খেয়াল করি আমরা। অবস্থান, প্রথমে আমরা অবস্থান খেয়াল করি, তারপর বাকি সবগুলাই পড়াশোনা করব। মূলত এটার অবস্থান হচ্ছে সাতক্ষীরা জেলা। আমার ভাই বোনেরা অনেকেই কিন্তু এই দক্ষিণবঙ্গ থেকে আছেন। সুন্দরবনের 5টা যে অন্তর্ভুক্ত জেলা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই সাতক্ষীরা জেলা। এই সাতক্ষীরা জেলার শ্যামনগর যে থানা আছে, শ্যামনগর, এই সাতক্ষীরা জেলার শ্যামনগর অঞ্চলের 3.5 কিলোমিটার, 3.5 কিলোমিটার দক্ষিণে, এই দক্ষিণে কিন্তু এই দক্ষিণ তালপট্টি দ্বীপটার অবস্থান। আপনারা দেখলে বুঝতে পারবেন দক্ষিণ তালপট্টি নামে দক্ষিণ আছে, তাহলে অবশ্যই এটা বঙ্গোপসাগরের একটা দ্বীপ হবে, তাই না? তাহলে বঙ্গোপসাগরীয় অঞ্চলে সাতক্ষীরা শ্যামনগর অঞ্চল থেকে 3.5 কিলোমিটার দক্ষিণে এই দ্বীপের অবস্থান। যদি বলা হয় এটা কোন নদীর মোহনায় অবস্থিত, কে কে পারবেন ভাই একটু কমেন্টে জানাই দেন। হ্যাঁ, একটু কমেন্টে জানিয়ে দেন যে কে কে পারবেন যে এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা কোন নদীর মোহনায় অবস্থিত। আপনারা আশা করি সবাই পারবেন। এই দক্ষিণ তালপট্টি দ্বীপটা আমরা সবাই জানি যে দক্ষিণ তালপট্টি দ্বীপ মূলত হচ্ছে আমাদের হারিয়াভাঙা নদী। হারিয়াভাঙা নদী, আপনারা কি নাম শুনেছেন হারিয়াভাঙা নদীর? হাড়িভাঙা আম শুনেছি, কিন্তু হারিয়াভাঙা নদী কি শুনেছি? সবাই একটু বলুন ভাই, হারিয়াভাঙা নদী একটু আনসার করেন। হারিয়াভাঙা নদী, এই হারিয়াভাঙা নদীটা আমরা জানি 2টা দেশকে পৃথক করেছে। একটা হচ্ছে বাংলাদেশ, আর আরেকটা হচ্ছে ইন্ডিয়া। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়াকে পৃথক করেছে, যে নদীটা, সেই নদীটার নামই হচ্ছে হারিয়াভাঙা। এই হারিয়াভাঙা নদীর মোহনাতে অবস্থিত বিখ্যাত সেই দ্বীপ, যেটার নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এখন কথা হচ্ছে ভাই দক্ষিণ তালপট্টি নিয়ে কেন আলোচনায় আসলো? দক্ষিণ তালপট্টি দ্বীপ যখন 2010 সালের দিকে এই দ্বীপটা পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে, অর্থাৎ এটা ডুবে গেছে, পানিতে নিমজ্জিত হয়ে গেছে। তাহলে আমরা সেই দ্বীপটা 2010 সালের আগে আমরা অনেক আলোচনায় পড়েছি। বাংলাদেশ সেটা দখল করতে চেয়েছে, তারপর ইন্ডিয়ান আর্মি সেটাতে ঘাঁটিও করেছে। তো একটা সময় পরে 2010 সালে এটা ডুবে যায়, এবং এই কারণে এটা কিন্তু আলোচনা এসেছে। তাহলে যদি বলা হয় দক্ষিণ তালপট্টি দ্বীপ, ঠিক আছে, এটা কত সালে ডুবে যায়? আমরা আনসার করব 2010 সালে। 2010 সালে এই দ্বীপটি কি হয় বলতো ভাই? আমরা বলবো সবাই, ভাই একটু বলবেন, 2010 সালে এই দ্বীপটি কিন্তু ডুবে যায়। আমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন থেকে আসতে পারে যে কত সালে দক্ষিণ তালপট্টি দ্বীপটি পানির নিচে তলিয়ে যায় বা নিমজ্জিত হয়ে যায় অথবা ডুবে যায়। আশা করছি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে এটা পারবেন, সকলে পারবেন। সাবাস সাবাস, ভেরি গুড। সবাই বলছেন হারিয়াভাঙা নদী, বাংলাদেশ ইন্ডিয়া, সাবাস। এটাই দরকার ভাই, এটাই দরকার। অ্যাগ্রেসিভনেস থাকতে হবে। আপনি বাংলাদেশের চাকরি বাজারটা একটা সোনার হরিণ, এই সোনার হরিণ ধরতে গেলে আপনাকে অবশ্যই একজন বীর হইতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু হার না মানা একটা, আপনার মধ্যে একটা টেন্ডেন্সি থাকতে হবে, অ্যাগ্রেসিভ একটা টেন্ডেন্সি থাকতে হবে। সবাই একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ। ওকে, তারপরটা দেখেন, 2010 সালে এই দ্বীপটা কিন্তু ভাই ডুবে গিয়েছিল।
এবং এই দ্বীপটার অবস্থান আমরা বলেছি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন, এবং এটা 3.5 কিলোমিটার দক্ষিণে আছে। আর এটা হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। এই নদীটা, হারিয়াভাঙ্গা নদীটা পৃথক করেছে দুইটা দেশ, একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়াকে পৃথক করেছে। আশা করছি এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার। ওকে ওকে, একদম ক্লিয়ার আশা করছি। ওকে ভাই, এবার এই দ্বীপটা সম্পর্কে আর ছোট্ট 2-3টা কথা সম্পর্কে একটু জানবো আমরা। যদি আপনাকে বলা হয় এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নাম কি, এই দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নাম কি, কে কে আনসার করতে পারবেন? দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য কিন্তু অনেকগুলো নাম আছে। আমরা বলি বাংলাদেশ এটাকে দক্ষিণ তালপট্টি দ্বীপ হিসেবে বিবেচনা করে, কিন্তু মূলত ভারতীয়রা এটার নাম দিয়েছে নিউমুর আইল্যান্ড, নিউমুর আইল্যান্ড বা নিউমুর দ্বীপ, অথবা এটাকে অন্য নামে পূর্বাশা দ্বীপ নামে কিন্তু ডাকা হয়, পূর্বাশা দ্বীপ। তাহলে ভাই দেখেন কতগুলো নাম হয়ে গেছে। দক্ষিণ তালপট্টি, তার অন্য নাম হচ্ছে নিউমুর আইল্যান্ড, তার অন্য নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ। তাহলে কত সুন্দর সুন্দর নাম কিন্তু আমরা পেলাম, তাই না? ভেরি গুড। পানির নিচে তলিয়ে যায় বলেছেন আমাদের বোন, ভেরি গুড, সাবাস। তাহলে আমরা বলতে পারছি যে অন্য নামটা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপের অন্য নামটা হচ্ছে নিউমুর আইল্যান্ড, অথবা যেটাকে আমরা পূর্বাশা দ্বীপ নামেও চিনি। আশা করছি এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার। দক্ষিণ তালপট্টি দ্বীপ সম্পর্কে কারো কোনো ঝামেলা আছে কিনা, ক্লিয়ার কিনা ভাই? একটু ঝটপট আনসার করবেন, তারপরে আমরা অন্য টপিকে চলে যাব। সবাই একটু বলেন যে ভাই ক্লিয়ার। ক্লিয়ার হলেই কিন্তু আমরা অন্য টপিকে চলে যাচ্ছি। এবার দেখেন যেটা আমাদের আনসারটা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? একটা টেকনিক শেয়ার করে দিয়ে যায় আজকের এই ক্লাসটাতে। এটা হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তর এবং সর্বদক্ষিণ, এই বাংলাদেশের সর্ব উত্তর এবং দক্ষিণ এই অঞ্চলের যে জেলা, স্থান এবং উপজেলাগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। জেলা, স্থান, উপজেলা। একটা মাত্র ছোট্ট টেকনিক দিয়ে আমরা এটা মনে রাখার চেষ্টা করব। মাঝে মাঝে সাধারণ জ্ঞান পড়ানোর সময় আপনি নিজের মতো করে কিন্তু অনেক ভাই আপনারা টেকনিক বানান, ঠিক আছে? আবার আমরা নিজেদের মতো করে মনে রাখার জন্য টেকনিক বানাই। এগুলো খারাপ কিছু না, কিন্তু অতিরিক্ত হারে রাখাটা কিন্তু এটা একটা ঝামেলার বিষয়, যে এত টেকনিক যে আমার মাথায় আর আসতেছে না, ঠিক আছে? তাহলে আমরা একটু ট্রাই করবো। ক্লিয়ার, সব ভাই বোনেরা বলেছেন ক্লিয়ার, সাবাস। তাহলে প্রথমটা বলেছে বাংলাদেশের, আমরা এটা একটু মাথায় রাখবো যে বাংলাদেশের সর্ব উত্তর এবং দক্ষিণের জেলা, স্থান, উপজেলা, এটা কিভাবে মাথায় রাখবো একটু মনোযোগ দেন তো ভাই। ধরেন এটা হচ্ছে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে উত্তর দিকটা কোনটা? এই অঞ্চলটা, এটা হচ্ছে উত্তর দিক, মাথার দিকটা, আর এইটা হচ্ছে তার দক্ষিণ দিকটা। তাহলে সর্ব উত্তরে কোন জেলা আছে, স্থান আছে, উপজেলা আছে, এবং সর্বদক্ষিণে কোন জেলা আছে, স্থান আছে এবং উপজেলা আছে, এগুলোর সম্পর্কে একটা মাত্র টেকনিক দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এখন টেকনিকটা জানানোর আগে আপনাদেরকে ছোট একটা কনসেপ্ট বলে নেই। ধরেন আপনি জানেন যে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি তেঁতুল, এই যে আপনারা খান না তেঁতুল, তেঁতুলের আচার, তেঁতুল, এই তেঁতুল জাতীয় যে টক জাতীয় খাবারগুলো আছে, ফলগুলো আছে, এগুলো মূলত উত্তরবঙ্গে বেশি পাওয়া যায়, এবং সেগুলো বিক্রি হয় কোথায় বলেন তো ভাই? বিক্রি হয় কিন্তু দক্ষিণবঙ্গে। বিশেষ করে দেখবেন যে এই পাশে যে সমুদ্র পারে দেখবেন যে আচার আর আচার, ঠিক আছে? কুয়াকাটা যাবেন আচারের মেলা, চট্টগ্রাম পতেঙ্গা বিচে যাবেন আচারের মেলা, আপনি ইনানি বিচে যাবেন আচারের মেলা, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে উত্তরবঙ্গের যে তেঁতুলগুলা এগুলো বিক্রি হয় কোথায়? দক্ষিণবঙ্গে। এমনই একটা বিষয় নিয়ে আমরা মূলত এই টেকনিকটা দিয়ে আমাদের বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণের জেলা, স্থান এবং উপজেলাটা আমরা মুখস্থ করার চেষ্টা করব দুইটা লাইন দিয়ে। ভাই একটু সবাই মনোযোগ দিই, মনোযোগ দিলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সবাই মনোযোগ দিব। প্রথমত আমরা এটাই এভাবে মাথায় রাখবো যে বাংলাদেশের, এবার যদি আমরা মাথায় রাখি যে বাংলার, সবাই একটু এটা লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমরা সবাই একটু বলবো একসাথে যে উত্তরের পঞ্চ বাংলার তেঁতুল, তাহলে উত্তরের পঞ্চ বাংলার তেঁতুল দক্ষিণের বাজার ছাড়া টেকে না। তাহলে দেখেন তো ভাই, একটা লাইন আপনাদেরকে বললাম যে উত্তরের পঞ্চ বাংলার তেঁতুল অর্থাৎ 5 বাংলার তেঁতুল দক্ষিণের বাজার ছাড়া টেকে না, অর্থাৎ সবচেয়ে বেশি বিক্রি হয় কোথায়? দক্ষিণের বাজারে এই তেঁতুলগুলো বিক্রি হয়। আসলেই কিন্তু সত্য। তাহলে আমরা যদি বলি উত্তরের পঞ্চ বাংলার তেঁতুল দক্ষিণের বাজার ছাড়া টেকে না, তাহলে এটা দিয়ে কিন্তু আপনারা সবকিছু পেরে যাচ্ছেন। ভাই সবাই পারবেন কিনা? এই যে আমাদের এক বড় ভাই মুস্তাকিম ভাই অলরেডি কিন্তু আনসার করেছেন, সাবাস, অনেক ধন্যবাদ ভাইকে। সবাই একটু আনসার করে দেন ভাই, এটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমরা আরেকবার বলছি, উত্তরের পঞ্চ বাংলার তেঁতুল দক্ষিণের বাজার ছাড়া টেকে না। আমরা একটু দেখি তো কোন কোন অঞ্চলগুলো আসছে।
আমরা সিকোয়েন্স কিন্তু মুখস্থ করেছিলাম ভাই, যে প্রথমে আসবে জেলা, তারপরে আসবে স্থান, তারপরে আসবে উপজেলা। প্রথমে আসবে জেলা, তারপরে আসবে স্থান, তারপরে আসবে উপজেলা। তাহলে উত্তরের দিকে কে আছে? উত্তরের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চ। পঞ্চ থেকে কি ভাই বলেন, বলেন সবাই বলে ফেলেন। পঞ্চ থেকে উত্তরেরটা একটু খেয়াল করেন। উত্তর সর্ব উত্তরের জেলাটার নাম হচ্ছে পঞ্চগড়। আশা করি আপনারা সবাই পেরেছেন এটা। পঞ্চগড় এটা হচ্ছে জেলা। স্থান, 2 নম্বরে স্থান আসবে বাংলা। বাংলা থেকে কোনটা? এই যে আমাদের মুস্তাকিম ভাই কিন্তু আগেই আনসার করে দিয়েছিল যে বাংলা বান্দা। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরের উপরের স্থানটার নাম হচ্ছে বাংলা বান্দা। বাংলা বান্দা, বাংলা বান্দা হচ্ছে সর্ব উত্তরের স্থান। অপশনে না থাকলে আপনারা জায়গির জোত দিতে পারেন, এটাও লিখে রাখতে পারেন, জায়গির জোত। জায়গির জোত, তাহলে জায়গির জোত দিতে পারেন আপনারা। ওকে। আর সর্বশেষ আমরা দেখেছি উপজেলা। আমরা বলি না টেকনাফ থেকে তেতুলিয়া, ঠিক আছে, টেকনাফ থেকে তেতুলিয়া। উত্তরের পঞ্চবাংলার তেতুল, দক্ষিণের বাজার ছাড়া টেকে না। এই যে আমাদের বোন, আমাদের ভাই, এবং সবাই বলে দিচ্ছেন, সাবাস, ভেরি গুড। এই তো সাবাস, সবাই পারছেন আপনারা। তাহলে উত্তরের পঞ্চবাংলার তেতুল মানে হচ্ছে সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, স্থান হচ্ছে বাংলা বান্দা, আর উপজেলা তো তেতুল থেকে, এটা আর আশা করি বলতে হবে না। এটা কিন্তু ভাই হয়ে যাবে তেতুলিয়া। এটা কি হয়ে যাবে ভাই বলেন তো? তেতুলিয়া। দেখেন উত্তর শেষ আপনাদের, উত্তর কিন্তু শেষ ভাই। সাবাস সাবাস। পঞ্চগড় জেলা, পঞ্চগড়, তেতুলিয়া, বাংলা বান্দা, সাবাস। তাহলে সর্বোত্তরের জেলাটা হচ্ছে পঞ্চগড়, সর্বোত্তরের স্থানটা হচ্ছে বাংলা বান্দা, এবং সর্ব উত্তরের উপজেলার নাম হচ্ছে তেতুলিয়া। ভাই এক লাইনে কিন্তু আপনার 3টা জিনিস শেষ। এবার দক্ষিণে আসি, চলেন দক্ষিণে চলেন ভাই, এবার একটু দক্ষিণে নামি। আমাদের প্রিয় ভাই বোন সবাই একটু আনসার করতে হবে দক্ষিণে ভাই। ভেরি গুড, বাংলা বান্দা সবাই আনসার করেছেন। দক্ষিণে বাজার। বাজার শব্দটা আসলে কিন্তু আমাদের মাথায় 2টা বাজার আসে, একটা হচ্ছে মৌলভীবাজার, একটা হচ্ছে কক্সবাজার। এখন ভাই মৌলভীবাজার সিলেটের অঞ্চলে, ওইটা তো আর দক্ষিণ দিকে না। তাহলে দক্ষিণ দিকে কোনটা আছে? অবশ্যই কক্সবাজার। তাহলে আমরা মাথায় রাখবো দক্ষিণ দিকে যে জেলাটার নাম আমরা বলেছি সেটা হচ্ছে কক্সবাজার। তাহলে আপনাকে যদি কোশ্চেন করা হয় ভাই এখন যে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাটার নাম বলেন, তাহলে আপনি অবশ্যই ঝটপটে আনসার করে দিবেন যে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম হচ্ছে কক্সবাজার। আশা করি আপনারা একদম ক্লিয়ার। ছাড়া থেকে কি বলেন তো? ছাড়া, এই ছাড়া থেকে কোন দ্বীপটাকে ইন্ডিকেট করব আমরা? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের যে দ্বীপটা, এই যে আমাদের এক বড় ভাই আফজাল হোসেন ভাই বলে ফেলেছেন কক্সবাজার, ছেড়া দ্বীপ, টেকনাফ, সাবাস, ভেরি গুড, এটাই দরকার। তাহলে ছাড়া থেকে আমরা মাথায় রাখবো ছেড়া দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানটার নাম হচ্ছে ছেড়া দ্বীপ। ছেড়া দ্বীপ, ছেড়া দ্বীপ। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানটার নাম হচ্ছে ভাই ছেড়া দ্বীপ। ভেরি গুড। কক্সবাজার, ছেড়াদ্বীপ, টেকনাফ, টেকনাফ, ভেরি গুড। টেকেনা, আরে ভাই টেকেনা কোনটা? টেকেনা তো একদম ইজি। টেকেনা সুদের সাথে শুধুমাত্র একটা ফ দিয়ে দেন, এটা টেকেনাফ হয়ে যাবে। যদিও টেকনাফ উচ্চারণ তো পেরে যাবেন, সমস্যা নাই। তাহলে ভাই দেখেন একদম ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে আমরা আগে কি করতাম, আমরা শুধুমাত্র সাধারণ জ্ঞান হইলে শুধু পড়তে থাকে উত্তরে উত্তরে উত্তরে, এত কিছু পেন নেওয়ার দরকার না ভাই। সাধারণ জ্ঞানটাকে ভালোবাসবেন, সাধারণ জ্ঞানটাকে হোল্ড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সাধারণ জ্ঞান অনেক ভালো লাগতেছে। আপনার মনে যখন আনন্দ থাকবে না, আপনার যখন একটা লক্ষ্য থাকবে না যে আমি ওই জায়গাটাতে যাবই এবং সেই জায়গাটা আমার একটা পজিশন লাগবেই, তখন কিন্তু সেই জায়গাটার জন্য আপনার ভালোবাসা আসবে না। এবং যখন আপনার লক্ষ্য থাকবে এমন যে আমি আজকে সাধারণ জ্ঞানটা শিখবই, তখন দেখবেন এটার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে। তো আমার ভাই বোন সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই? সবাই একটু বলেন, সবাই একটু বলতে হবে। এই টেকনিকটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানান, একটু জানান, কষ্ট করে একটু জানান। শুধুমাত্র লেখেন ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ক্লিয়ার হলেই কিন্তু শেষ। ছেড়াদ্বীপ, ছেড়াদ্বীপ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সাবাস, ছেড়াদ্বীপ। তাহলে আশা করছি আপনারা সবাই এটা পেরেছেন। বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণের জেলা, স্থান, উপজেলা সম্পর্কে আপনাদের একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে ওকে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আরেকবার একটু মুখে মুখে বলি। সর্ব উত্তর এবং দক্ষিণের জেলা, স্থান, উপজেলা মনে রাখতে আমরা একটা টেকনিক পড়েছি, সেটা হচ্ছে উত্তরের পঞ্চবাংলার তেতুল, দক্ষিণের বাজার ছাড়া টেকে না। উত্তরের পঞ্চ বাংলার তেতুল, পঞ্চগড়, বাংলা বান্দা, তেতুলিয়া। দক্ষিণের বাজার ছাড়া টেকে না, বাজার ছাড়া টেকে না, কক্সবাজার, ছেড়াদ্বীপ, টেকনাফ। শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পেরেছি, সাবাস। এই তো এভাবেই মজা নিয়ে পড়তে হবে, ঠান্ডা মাথায় পড়তে হবে, সাবাস। এই তো এবার দেখেন নিঝুম দ্বীপ। এই দ্বীপটা কেন নিঝুম এবং এই দ্বীপটার নাম কেমনে নিঝুম হইল? মূলত 1970 সালের দিকে আমরা জানি যে নোয়াখালী ওই অঞ্চলটাতে, হাতিয়া ওই অঞ্চলের সংসদ সদস্য ছিলেন আবুল কালাম সাহেব। এবং তিনি যখন এই নিঝুম দ্বীপে গেলেন, দেখলেন যে দ্বীপটা একদম ঠান্ডা, নীরব, একদম সাইলেন্ট একটা আইল্যান্ড। ঠিক আছে, সাইলেন্ট আইল্যান্ড।
তো এই সাইলেন্ট আইল্যান্ডের নাম তিনি রেখেছিলেন নিঝুম দ্বীপ বা নীরব একটা দ্বীপ, যেখানে কোনো আওয়াজ নাই, ঠান্ডা একটা দ্বীপ। তো এটার নাম তখন থেকে মূলত নিঝুম দ্বীপ হয়েছে। তাহলে নিঝুম দ্বীপটা কোন অঞ্চলে আমরা বলতে পারি? এটা হচ্ছে হাতিয়া, নোয়াখালীর দক্ষিণে, নোয়াখালীর দক্ষিণে কিন্তু এই নিঝুম দ্বীপ আছে। নোয়াখালীর দক্ষিণে নিঝুম দ্বীপ। এই নিঝুম দ্বীপে কিন্তু অনেকগুলো চর আছে ভাই, চর। আপনাদের চর থেকে কিন্তু কোশ্চেন আসে, অনেকগুলো চর আছে সেখানে, ঠিক আছে। চর ওসমান, আপনারা জানেন যে চর ওসমান আছে। বল্লার চর আছে সেখানে, বল্লার চর, চর ওসমান, এগুলো আছে সেখানে, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ চরগুলো কিন্তু সেখানে আছে। আশা করছি ভাই সবাই ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম আমার ভাই বোনেরা যারা যুক্ত হচ্ছেন, একটু দ্রুত ক্লাসের দিকে জয়েন হয়ে যান। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো শিখবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা করলে, এবং আপনাদেরকে আবারও বলে রাখি, যেহেতু অনেকে আজকে যুক্ত হয়েছেন, এখন আজকের ক্লাসে আমরা যখন হাফে যাব, একদম ধরেন আজকে যে 30টা, 15টার পরে আপনাদের কাছ থেকে আমি 5টা মিনিট চেয়ে নেব, এবং সেই 5 মিনিটে আমি, হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আশা করছি ভাই এতটুকু পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার। ওকে ঠিক আছে, ওকে আশা করছি এটা পারবো। আর লাস্টে একটা ভোলা, এই ভোলাটা একটু বলে আমরা চলে যাই, ভোলাটা সম্পর্কে একটু বলেই চলে যাই। আর যেটা বলতে চেয়েছিলাম, 15টা এমসিকিউ শেষ হওয়ার পরে কিন্তু ভাই আমরা আজকে এমন একটা টেকনিক সম্পর্কে আলোচনা করব, সাধারণ জ্ঞানের ভীতি আপনার ইনশাল্লাহ দূর হবে, এবং আপনি বলতে পারবেন যে পরীক্ষাতে কি আসবে। ভোলা, এই ভোলা সম্পর্কে কিছু না বলে চলে গেলে ও অবশ্য মন খারাপ করবে। এই ভোলাটাকে বলা হয় কি বলেন তো? আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে ভোলা। এই বাংলাদেশের ভোলাটাকে, এটা হয়তো আপনারা অনেকে কম শুনেছেন বা শুনেন নাই, এটা হচ্ছে মেঘনার কন্যা বলা হয় ভোলাকে। মেঘনা নদীর কন্যা বলা হয়, মেঘনার কন্যা বলা হয় কিন্তু ভোলাকে। আশা করি এটা কিন্তু আপনারা জেনেছেন এখন। তাহলে মেঘনার কন্যা বলা হয় ভোলাকে, ঠিক আছে ভাই, মেঘনার কন্যা বলা হয় ভোলাকে। পাশাপাশি আপনারা দেখবেন যে পর্যটনের ক্ষেত্রে সর্বোচ্চ যে টাওয়ার, যেটার নাম হচ্ছে জ্যাকব টাওয়ার, এই জ্যাকব টাওয়ারটা কিন্তু ভোলাতে আছে। আমি আশা রাখছি আমাদের এই ব্যাচটাতে কিন্তু ভোলার আশেপাশে থেকে অনেক ভাই বোনেরা আছেন, আপনারা জানেন, আপনারা কিন্তু গিয়েছেন সেখানে, ঠিক আছে। তাহলে এই ভোলা থেকে কোশ্চেন আসতে পারে। ভোলা একমাত্র দ্বীপ জেলা, বৃহত্তম জেলা, এটা মেঘনার কন্যা বলা হয় এটাকে। পাশাপাশি এই ভোলাতে 2টা নদী কিন্তু ভোলার সাথে খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু লিখে দিচ্ছি। দুটি নদী কিন্তু ভোলার সাথে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভাই মেঘনা নদী, আরেকটা হচ্ছে তেতুলিয়া নদী। তাহলে মেঘনা নদী এবং তেতুলিয়া নদী হচ্ছে এই ভোলার সাথে সবচেয়ে বেশি কানেক্টেড, ঠিক আছে, ভোলার সাথে অনেক কানেক্টেড। ওকে ভাই বোনেরা, আশা রাখি এটা পর্যন্ত একদমই ক্লিয়ার। আপনারা ভোলা সম্পর্কে জেনেছেন, মেঘনার কন্যা, বৃহত্তম জেলা, একমাত্র দ্বীপ জেলা, 2টা নদী আছে, মেঘনা এবং হচ্ছে তেতুলিয়া। আর আমরা দেখতে পাচ্ছি সে সর্বোচ্চ যে, মানে এটা কিন্তু সর্বোচ্চ টাওয়ার বলতে কিন্তু এটা না, সর্বোচ্চ টাওয়ার বলতে পর্যটন ক্ষেত্রে সর্বোচ্চ টাওয়ার যেটা, সেটার নাম হচ্ছে জ্যাকব টাওয়ার, এটা কিন্তু এই ভোলাতে আছে। ওকে ভাইরা, ওকে, সাবাস। পরেরটাতে চলে যাই। আশা করছি এটা পেরেছেন। বাংলাদেশ সর্বদক্ষিণে অবস্থিত, এটা কিন্তু আনসারটা আমরা পেয়ে গেছি। আনসারটা হচ্ছে সেন্ট মার্টিন। এবার 2 নম্বর কোশ্চেনে চলে আসি। এই 2 নম্বর কোশ্চেনটা বর্তমান সময়ের সাথে কিন্তু একটু রিলেটেড। আবার এই কোশ্চেনটা কোথায় আসছে দেখেন, প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে, ঝটপট আনসার করতে হবে ভাই, সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত। আমাদের শফিউল আলম আল কাদেরি বলেছেন ভাই সবচেয়ে বড় জেলা রাঙামাটি না? অবশ্যই। আয়তনের ক্ষেত্রে ভাই আমরা একটু আগে যেটা বলেছি সেটা হচ্ছে দ্বীপ জেলা, দ্বীপ অর্থাৎ চারদিকে পানি, দ্বীপ জেলা ভাই। আশা করছি ক্লিয়ার ভাই। ওকে আশা করছি সবাই পারবেন। এটা একটু আনসার করেন ভাই। আমরা যদি আনসার করি, আমাদের প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে, এটা কে আনসার করতে পারবেন? এই যে আমাদের বোন সামিয়া চৌধুরী আনসার করেছে, ফারজান আক্তার আনসার করেছেন, অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ সবাইকে। সবাই কো আনসার করছেন, এই যে দেখছেন সবাই পারেন, সবাই। নিশাত মজুমদার। এবার এভারেস্ট সম্পর্কে একটু কথা বলে আসি। এই যে এভারেস্ট সম্পর্কে প্রতি বছর যে কোশ্চেন গুলো আসে, 4-5টা কোশ্চেন, এগুলো একটু ঝালাই করে দেই।
এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট যেটাকে আমরা বলি না কেন, এটা হচ্ছে ইংরেজি নাম বা আমরা স্থানীয় ভাষায় বলি। নিশাত মজুমদার, সবাই পারছেন, ভেরি গুড, সবাই পারছেন। তাহলে এই যে আমাদের এভারেস্ট বা মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু এই মাউন্ট এভারেস্টটাকে নেপালি ভাষায়, নেপালে স্থানীয় ভাষায় এটাকে বলা হয় সগর মাথা বলা হয়। তাহলে আমরা যেটাকে বলি এভারেস্ট, নেপালিরা তাকে বলে সগর মাথা বলে তারা এটাকে ডাকে। এই এভারেস্টের চূড়া বিজয়ী প্রথম বাঙালি কে ছিলেন? একটু আনসার করতে হবে, দ্রুত আনসার করতে হবে। আমরা একটা কোশ্চেন ছুড়ে দেবো, আপনারা আনসার করবেন। ভাইও সাথে সাথে চেষ্টা করব, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আনসার গুলো দিয়ে দেওয়ার। আমার প্রিয় ভাই বোন দ্রুত, ভেরি গুড, সবাই ক আনসার করেছেন। নিশাত মজুমদার, সাবাস। তাহলে এই যে এভারেস্ট সম্পর্কে যেটা আমরা পড়াশোনা করছি, এই এভারেস্ট যেটার নেপালি নাম হচ্ছে সগর মাথা, এবং প্রথম বাঙালি যিনি সর্বপ্রথম এই এভারেস্টের চূড়া জয় করেছিল তার নাম হচ্ছে সত্যব্রত দাম। এখন আপনারা মাঝে মাঝে আমরা পরীক্ষার হলে গিয়ে ভাই আবেগে বিবেক নষ্ট করে ফেলি, ভাই শেষ, একদম সব শেষ। আমরা আবেগে হয়ে আনসার করে দেই মুসা ইব্রাহিম। প্রথম দেখছি এভারেস্ট, দেখছি লাভ দিয়ে মুসা ইব্রাহিম, কিন্তু বাঙালি বলছে নাকি ভাই আমাদেরকে বলেছে বাংলাদেশি, সেটা সম্পর্কে আমাদের কিন্তু খেয়াল থাকে না। তাহলে প্রথম বাঙালি বলেছে, প্রথম বাঙালি তিনি হচ্ছেন সত্যব্রত ধাম, যিনি 2005 সালে কিন্তু এভারেস্ট জয় করেছিল। যদিও সেটা একটা সামরিক অভিযান ছিল, তারপরেও তাকে ধরা হয় প্রথম বাঙালি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন। কে বলেন তো? সত্যব্রত দাম। ঠিক আছে, ওকে। তারপরেরটাতে চলে আসি, এটাতে যে আপনারা অনেকে মুসা ইব্রাহিম আনসার করছেন, ভাই আমরা কিন্তু বাংলাদেশি বলি নাই, আমরা কিন্তু বলেছি কি বলেন তো? আমরা বলেছি কিন্তু প্রথম বাঙালি, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলে বাঙালি। তাহলে প্রথম বাঙালি বললে আনসার করতে হবে সত্যব্রত দাম। আর যখন আপনাকে এভাবে কোশ্চেন করবে যে প্রথম বাংলাদেশি, এই যে দেখেন এই ছোট ছোট কোশ্চেন গুলোতে কিন্তু আমরা ভুল করে ফেলি। যদি আপনাকে কোশ্চেন করা হয় প্রথম বাংলাদেশি কোশ্চেন করলে তখন আপনি আনসার করবেন মুসা ইব্রাহিম। আমাদের সবার গর্ব, মুসা ইব্রাহিম। এই মুসা ইব্রাহিম সাহেব তিনি 2010 সালের 23 মে তিনি এভারেস্ট জয় করেছিলেন। মুসা ইব্রাহিম, এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা ভাই? আমি একটা ছোট ছোট জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝাই দিতে চাচ্ছি। মনে হচ্ছে প্রশ্নগুলো ইজি, কিন্তু প্রশ্নতে কোন ধরনের ট্রিকি কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। তাহলে এভারেস্ট বিজয়ী প্রথম বাঙালি, আবারও বলছি, প্রথম বাঙালি হচ্ছে সত্যব্রত দাম। 2005 সালে তিনি জয় করেছিলেন এভারেস্টের চূড়া। আর আমরা যদি বলি প্রথম বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি, তিনি হচ্ছেন মুসা ইব্রাহিম, যিনি 2010 সালের 23 মে তিনি কিন্তু আমাদের জয় করেছিলেন এভারেস্ট প্রথম বাংলাদেশি হিসেবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইরা? সবাই একটু বলেন ভাই বোন, সবাই একটু দ্রুত বলতে হবে। প্রথম, ভেরি গুড। আমাদের ভাই আনোয়ার হোসেন বলেছেন, সাবাস। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এভারেস্টের প্রথম বাঙালি এবং প্রথম বাংলাদেশি, এটা দিলে আমরা একটু দেখে শুনে আনসার করব। প্রথম বাঙালি দিলে সত্যব্রত দাম এবং প্রথম বাংলাদেশি দিলে মুসা ইব্রাহিম। আশা করছি ক্লিয়ার, ওকে। এবার প্রথম এভারেস্ট জয়ীতে আসি, এই যে নিশাত মজুমদার। তিনি 2012 সালের 19 মে 19 মেতে তিনি এভারেস্ট জয় করেছিলেন। ওকে, এভারেস্ট জয় করেছিলেন তিনি, নিশাত মজুমদার, ভেরি গুড। সগর মাথা, ভেরি গুড, ওকে। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাই, ওকে। এবার পরেরটাতে চলে আসি ভাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে একটা কোশ্চেন ছুড়ে দিলাম, দেখি আমাদের ভাই বোনগুলা কতটুকু আপডেট একটু আমি জানতে চাই। বলেন, এখন পর্যন্ত, অর্থাৎ আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 31 তারিখ। এখন পর্যন্ত, সরি আজকে হচ্ছে কত তারিখ? 25 তারিখ। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের বা বাংলাদেশি মোট কতজন বাংলাদেশি এভারেস্টের চূড়া জয় করেছে? দেখি কে বলতে পারে, বলেন ভাই। এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এভারেস্টের চূড়া জয় করেছে? সবাই একটু বলেন, দেখি কে বলতে পারবে। আমি সর্বশেষটা লিখতেছি, এর ভিতরে আপনারা বলে ফেলেন। সর্বশেষ।
তাহলে সর্বশেষটা লিখলে আপনারা কিন্তু জেনে যাবেন। সর্বশেষ সর্বশেষ যিনি জয় করেছেন তার নাম হচ্ছে ইকরামুল হাসান শাকিল। ইকরামুল হাসান শাকিল, ইকরামুল হাসান শাকিল। এই যে 6 জন বলেছেন ভাই, আপডেট হয় নাই। 7 জন বলেছেন, সাবাস। এই যে আমাদের ভাই বোন গুলা 7 জন বলছেন, ভেরি গুড। 16 জন, ওরে বাবা 16 জন কেমনে? 7 জন, সাবাস, 7 জন, ভেরি গুড। এটা থেকে বোঝা যাচ্ছে আমাদের ভাই বোন গুলা সবাই আপডেটেড, সবাই সাম্প্রতিক তথ্যগুলো জানে। আমরা জানি যে ইকরামুল হাসান শাকিল তিনি এই মাসে অর্থাৎ মে মাসের 19 তারিখে 19 মে 2025-এ তিনি কিন্তু সর্বশেষ 7ম এভারেস্ট বিজয়ী হয়েছে। 7ম এভারেস্ট বিজয়ী হয়েছেন তিনি। আমার ভাই বোন সবাই ক্লিয়ার কিনা? দেখতে পেরেছেন আপনারা? মাসে মাসে চেঞ্জ হবে, দিনে দিনে চেঞ্জ হবে, সেটার নামই কিন্তু সাধারণ জ্ঞান। আমরা পড়েছি 6 জন, বাবর আলী পর্যন্ত চট্টগ্রামের, এখন হয়ে গেছে ইকরামুল হাসান শাকিল, তিনি 7ম এভারেস্ট বিজয়ী, যিনি 19 মে 2025-এ কিন্তু এভারেস্ট জয় করেছে। ভেরি গুড, সাবাস সাবাস। আমার ভাই বোনগুলো সবাই কমেন্ট করছেন, সাবাস। 7 জন। আপনারা এভাবে মাথা রাখবেন যে বীর শ্রেষ্ঠ 7 জন আর এভারেস্ট শ্রেষ্ঠ 7 জন। বীর শ্রেষ্ঠ 7 জন, এভারেস্ট শ্রেষ্ঠ 7 জন, ঠিক আছে? এখন আপনাদের একটা ঝামেলা হয় ভাই, আমরা একজনের নাম পড়েছিলাম যার নাম ছিল সজল খালিদ বা সজল খালিদ নামেও তাকে ডাকতো। এই সজল ভাইয়ের কি হইল? সজল ভাইকে আমরা কেন মূলত সজল ভাইকে কেন আমরা নিলাম না? বা সজল ভাই তো চূড়া দখল করে ফেলেছিল, চূড়াতে গিয়েছিল, তো কেন আমরা 8 জনকে ধরলাম না? আমরা কেন 7 জনকে ধরলাম? মূলত ভাই, আপনি যখন এভারেস্ট জয় করতে যাবেন, আপনি শুধু চূড়াটা দখল করে চলে আসলেই হবে না, আপনাকে সেফলি ল্যান্ড করে সেখানে একটা সাইন দিতে হবে যে আলহামদুলিল্লাহ আম ডান, আমি পেরেছি, ঠিক আছে? তো এই সজল যে ভাই ছিলেন আমাদের, তিনি 2013 সালে তিনি মে মাসে যখন উঠতে গেলেন এভারেস্টে, তিনি জয় করলেন, এভারেস্ট বিজয় করেছেন তিনি, কিন্তু নামার সময় অর্থাৎ ফিরে আসার সময় তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তো যে কারণে তাকে কাউন্ট করা হয়নি। তারপরে আমাদের মনে মনে তাকে আমরা কাউন্ট করব, কারণ তিনি কিন্তু জয় করেছিলেন। তাহলে মূলত সর্বশেষ 7 জন এখন পর্যন্ত আমরা পেয়েছি, ইকরামুল হাসান শাকিল পর্যন্ত 2025 সালের 19 মে পর্যন্ত। আমার ভাই বোন সবাইকে ক্লিয়ার কিনা ভাই? হ্যাঁ, এই যে আমাদের কে বলেছে, আমাদের এক বোন কেয়ার সাথে বলেছে, স্যার সবাই মে মাসে কেন যায়? কারণ হচ্ছে মে মাসটা আমাদের মানে এভারেস্টে যাওয়ার জন্য সবচেয়ে উপযোগী মাস। আপনি যদি একটু গ্রীষ্ম সময়টাতে যান, তখন দেখবেন আইসিস যেগুলো থাকে, বরফ পিণ্ড যেগুলো থাকে, সেগুলো গলতে থাকে, একটু গলন্ত অবস্থায় থাকে। আবার দেখবেন আপনার ওই অঞ্চলে অনেকগুলো স্লোপ বা অনেকগুলো ঢাল তৈরি হয়, অনেক গিরিখাত আছে। তো সবকিছু বিবেচনা করে মে মাসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হিসেবে ধরা হয়, এভারেস্ট মানে ক্লাইম্বিং এর জন্য সবচেয়ে পারফেক্ট একটা মান্থ হিসেবে এটাকে বিবেচনা করা হয়। ওকে ওকে ওকে, ভেরি গুড। আমাদের এক ভাই, কি নাম ভাই না বোন, ছেঁড়া পাতা, আচ্ছা আপনি কোশ্চেন মানে আনসার করেছেন, নামতে গিয়ে মারা গিয়েছেন, রাইট, নামতে গিয়ে মারা গিয়েছেন আমাদের সজল ভাই। ওকে, আশা করি ভাই বোন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলে দেন, আমরা তারপরে কোশ্চেনে চলে গেলাম ভাইরা। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা আপডেটটাও জেনেছি এবং আমরা বেসিকটাও জেনেছি। ওকে, 3 নম্বর কোশ্চেনটা, এটা ঝটপট আনসার করতে হবে। এটা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইজি একটা প্রশ্ন। এটা একদম ঝটপট আনসার করতে হবে, ঝটপট। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? প্রশ্নটা এসেছে 25তম বিসিএস এ, রেল মন্ত্রণালয় এসেছে। দেখতে পেরেছেন কত গুরুত্বপূর্ণ কোশ্চেন? 25তম বিসিএস এর একটা কোশ্চেন, এবং এটা কিন্তু রেল মন্ত্রণালয় কিন্তু এই ভাই কোশ্চেনটা এসেছে। আমরা সবাই আনসার করব, সবাই দ্রুত ভাই বোনেরা। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? ভারতের কোন রাজ্যে? আমরা আনসার গুলো নিব, আপনারা আনসার করতে থাকেন। এর ভিতরে আমরা একটু উৎসগুলো দেখাই দিই, নদীর উৎসগুলো দেখাই দিই। নদীর উৎসগুলো দেখাই দিলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ইজি হবে, যখন আপনি উৎসগুলো ধরতে পারবেন যে ভাই এই অঞ্চল থেকে বাংলাদেশের এই নদীগুলো এসেছে। আচ্ছা ভাই দেখেন, একটু চ্যাপ্টা বাংলাদেশ শিখেছি যেন আমরা নদীগুলোকে আনতে পারি। প্রথমত আমরা এই যে হিমালয় যে অঞ্চলটা, আপনারা সকলেই জানেন হিমালয়, এই যে হিমালয়, এই হিমালয়ের একটা হিমবাহ আছে যেটার নাম হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ, গাঙ্গোত্রী। তাহলে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে বাংলাদেশে যে নদীটা নেমেছে, এটার ভারতীয় নাম যদিও গঙ্গা, কিন্তু বাংলাদেশে এই নদীর নাম হয়েছে পদ্মা।
তাহলে পদ্মা নদীর উৎপত্তি স্থল হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। আমার ভাই বোনেরা সবাই ক্লিয়ার কিনা? সাবাস সাবাস সাবাস। প্রত্যেকে আনসার করছেন সি, সি আনসার করছেন মিজোরাম। এই যে দেখছেন আপনারা পারছেন ভাই। মানে আমি জানি না, আমি এজ আ ইনস্ট্রাক্টর আমার সবসময় খুব ভালো লাগে যখন আমি দেখি যে যারা ক্লাস করে, যারা পার্টিসিপেন্ট আছে, ওয়ারিয়ার্স যারা আছে ক্যামেরার পিছনে বসে যারা ক্লাস করে, তারা যখন রাইট আনসার গুলো করে আমার কেন যেন একটা খুব উৎফুল্ল কাজ করে যে আরে পারতেছে, আলহামদুলিল্লাহ। এই জিনিসটাই দরকার ভাই। আমাদের মেজাজটাকে ঠান্ডা রাখতে হবে, মেজাজটাকে আরামে রাখতে হবে যেন আমরা ভালো করে পড়াশোনা করতে পারি এবং ভালো করে আনসার করতে পারি। ভেরি গুড। তাহলে ভাই একটু দেখেন হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, এই যে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা চলে আসলো, সুন্দর। আমরা দেখেছি সিকিম, এই সিকিম নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব, আপনারা মাথায় রাখেন। এই সিকিম থেকে বাংলাদেশে যে নদীটা এসেছে এটার নাম হচ্ছে ভাই তিস্তা। তাহলে তিস্তা নদীর উৎপত্তি কোথায়? সিকিম, সিকিমে। তিস্তা নদীর উৎপত্তি কোথায় ভাই? সিকিমে। তিস্তা নদীর উৎপত্তি সিকিমে। ওকে, এই পাশে আছে আসাম, আমরা এই পাশে আসামই ধরলাম, যদিও বাংলাদেশের এই দিকটাতে কিন্তু আসাম থাকার কথা, উত্তর পূর্বাঞ্চলে ভারতের। আচ্ছা, আমরা তারপর একটু লিখছি আসাম। এই যে আসাম, আসামের লুসাই পাহাড় থেকে, আমরা যখন নদ নদী নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে, আজকে শুধু উৎপত্তি গুলো দেখছি। আসামের লুসাই পাহাড়, কি পাহাড় বলেছি ভাই? লুসাই পাহাড়। এই যে আসামের লুসাই পাহাড়, লুসাই পাহাড় থেকে বাংলাদেশে একটা নদী এসেছে, এই নদীটার নাম হচ্ছে বরাক। এই নদীটার নাম হচ্ছে বরাক। এবং আপনারা দেখবেন যে এই যে বরাক নদী বাংলাদেশে এসে এই নদীটার নাম হয়েছে মেঘনা। অনেক কিছু পাড়ি দিয়েছে, সে সুরমা কুশিয়ারা হয়েছে, কালনি হয়েছে, তারপরে মেঘনা হয়েছে। এত কিছু দরকার নাই, আমরা শুধু বললাম মেঘনা নদীটাই বরাক, বা যেটা আসাম থেকে এসেছে। আচ্ছা, এবার কর্ণফুলীর যেটা আসলো সেটা এসেছে মিজোরাম থেকে। মিজোরাম, এই যে মিজোরামটা এই পাশে মিজোরাম। এই মিজোরামেও আরেকটা লুসাই পাহাড় এসেছে। আমরা জানি ভাই বোনেরা, সবাই একটু খেয়াল করুন, আসামে একটা লুসাই পাহাড় আছে, মিজোরামে একটা লুসাই পাহাড় আছে। আসামের লুসাই পাহাড় থেকে বরাক নদী আসলো, যেটা বাংলাদেশে এসে পরবর্তীতে মেঘনা নদী হয়েছে। আর মিজোরামের যে লুসাই পাহাড়, সেই লুসাই পাহাড় থেকে বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা যে নদী, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা যে নদী, খরস্রোতা নদী, এই নদীটার উৎপত্তি হয়েছে, এটার নাম হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে এই কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই খরস্রোতা কর্ণফুলী নদীর এখানে। ওকে ওকে, আমার ভাই বোনেরা সবাই ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা ভাই? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ওকে, এক বোন কমেন্ট করেছেন যে ভাই আপনাকে চিনি না কেন? চিনবেন আস্তে আস্তে, এই তো কেবল শুরু, আমরা পড়াশোনার মাধ্যমে চিনব। ঠিক আছে, তাহলে প্রথমত হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ, হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নাম ধারণ করে পদ্মা এসেছে। সিকিমের তিস্তা যে নদীটা, এটাও বাংলাদেশে ঢুকেছে সিকিম থেকে তিস্তা নাম ধারণ করে। এই পাশে আসামের অঞ্চল থেকে আমরা জানি বরাক নদীটা এসেছে, যেটা মেঘনা নাম ধারণ করেছে। এই পাশে একটা নদী আছে মিজোরাম, মিজোরামের লুসাই পাহাড় থেকে যে নদীটা এসেছে এটার নাম হচ্ছে কর্ণফুলী। আমরা একটা নদী কিন্তু স্কিপ করেছি ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় বা সবচেয়ে দীর্ঘতম যে নদ আছে, নদী বলি নাই, নদ, সেটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদটা এসেছে তিব্বত থেকে। তিব্বতের মানস সরোবর, কৈলাস শৃঙ্গ। তাহলে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যে নদীটা বাংলাদেশে এসে তিস্তার সাথে যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। প্রিয় ভাই বোন সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা? ভেরি গুড, ভেরি গুড। ভাই বোন সবাই একটু বলবেন ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, সাবাস, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। আর আরেকটা উদ্ভট নামের একটা অঞ্চল আছে, ঠিক আছে, এটা হচ্ছে এই অঞ্চলে, যেটা বাংলাদেশের উৎপত্তি, বাংলাদেশেই শেষ। এই নদীটার নাম আমি এখানে লিখে দিচ্ছি, এটার নাম হচ্ছে হালদা নদী। এই হালদা নদীর উৎপত্তি হয়েছে খাগড়াছড়ি এলাকার বদনাতলি। বদনাতলি, খাগড়াছড়ির বদনাতলি। তাহলে খাগড়াছড়ির বদনাতলিতে উৎপত্তি যে নদীটা, সেটার নাম হচ্ছে হালদা নদী। যে হালদা নদী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নদী। আপনারা জানেন প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কিন্তু এই হালদা। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ছিল কিন্তু এই হালদা, এখনো আছে। এই হালদা নদীতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক মাছ উৎপাদন হয়। ওকে ভাই, ভেরি গুড, সাবাস সাবাস, পারতেছেন সবাই, ভেরি গুড ভাই, ভেরি গুড। আশা করছি সবাই ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
ভারতের মিজোরাম রাজ্যে। এই যে কর্ণফুলী ভারতের মিজোরাম রাজ্যের কোন পাহাড় থেকে, লিখে রাখেন এটা, লুসাই পাহাড়। কোন পাহাড় ভাই? লুসাই পাহাড়। তাহলে লুসাই পাহাড় থেকে কিন্তু আমাদের উৎপত্তি এই কর্ণফুলী নদী, বাংলাদেশ সবচেয়ে খরস্রোতা নদী এটা। আগে কিন্তু এই কর্ণফুলী নদী কর্ণফুলী ছিল না, এটার নাম ছিল চাঙ্কা খাল। অনেক মানে হিস্ট্রি আছে, আমরা সেদিকে না যাই, আমরা পরের কোশ্চেনে চলে যাই। 4 নাম্বারটা 35তম বিসিএস আসছে এই কোশ্চেনটা, রেল মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলীতে এসেছিল। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই বোনেরা, একটু আনসার করে ফেলেন দ্রুত দ্রুত দ্রুত। পরেরটা একটু আনসার করে ফেলেন। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? একদম ইজি একটা কোশ্চেন, একদম ইজি, একদম ইজি। সবাই আশা করি এটা একদম পারবেন, এক নজরে আপনারা সকলেই পারবেন এটা। আমরা একটু আনসার করার চেষ্টা করব। অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? মূলত এটাকে বলা হয় অলিভ রিডল টার্টল, তারপর আমরা শুধুমাত্র অলিভ টার্টল বলছি। ওকে, আমাদের এক বোন বলেছে, ক বলেছে সেন্ট মার্টিন দ্বীপে। সাবাস, রাইট আনসার অলরেডি আনসার হয়ে গেছে। আপনারা সবাই একটু আনসার করতে থাকেন যে মূলত উত্তরটা কোনটা হবে। অলিভ টার্টল পাওয়া যায় সেন্ট মার্টিন দ্বীপে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, এই যে অলিভ টার্টল পাওয়া যায়, ঠিক আছে, পরের গুলো একটু আলোচনা করি। সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে তো বলেছি, এটার অন্য নাম কি বলেন তো? এই সেন্ট মার্টিনের অন্য নাম কি? আমরা একটু আগে আলোচনা করেছিলাম, তারপরে বলি। এটার অন্য নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা, মাঝে মাঝে চলে আসে নারিকেল জিঞ্জিরা, এগুলো আপনারা পড়েছেন ভাই, তারপর একটু রিপিট করে দিচ্ছি। নারিকেল জিঞ্জিরা বলা হয় সেন্ট মার্টিন আইল্যান্ডকে, নারিকেল জিঞ্জিরা। আর এই সেন্ট মার্টিনের সর্বদক্ষিণে অবস্থিত হচ্ছে ওই যে লাস্টের অপশনটা দেখছেন সেটা ছেড়া দ্বীপ। এই যে ছেড়া দ্বীপ দেখছেন, এই ছেড়া দ্বীপ কিন্তু এই নারিকেল জিঞ্জিরা অথবা সেন্ট মার্টিন আইল্যান্ডের একদম আমাদের সাউথ অংশে অর্থাৎ দক্ষিণ অংশে আছে, বঙ্গোপসাগরীয় অঞ্চলে আছে এই সেন্ট মার্টিন আইল্যান্ড বা সেন্ট মার্টিন দ্বীপ। এখানে কি শুধুমাত্র অলিভ টার্টল পাওয়া যায়? না না ভাই, আরো অনেক কিছু পাওয়া যায়। দেখেন, লাল কাঁকড়া পাওয়া যায় এখানে, লাল কাঁকড়া, বিখ্যাত লাল কাঁকড়া কিন্তু পাওয়া যায় এখানে, ঠিক আছে। লাল কাঁকড়া পাওয়া যাবে কিন্তু এই জায়গাটাতে, লাল কাঁকড়া পাওয়া যায়। নারিকেল জিঞ্জিরা, সাবাস ভাই বোন, সাবাস সাবাস, নারিকেল জিঞ্জিরা। তাহলে নারিকেল জিঞ্জিরা হচ্ছে অন্য নাম, সর্বদক্ষিণে আছে ছেড়া দ্বীপ, এবং লাল কাঁকড়া কিন্তু পাওয়া যায় এই সেন্ট মার্টিন দ্বীপে। একদম খুবই গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল, আপনাদের একটু পড়তে হবে, একটু মনোযোগ দিয়ে পড়বেন। সেন্ট মার্টিন থেকে বেশি কিছু বলার নাই। সেন্ট মার্টিন থেকে কোন সময় বলতে হবে? হ্যাঁ, যদি বলা হয় সেন্ট মার্টিন দ্বীপটা কোন নদীর মোহনায় অবস্থিত, কোন নদীর মোহনায়, বা সেন্ট মার্টিনের সবচেয়ে নিকটবর্তী নদী কোনটা, নদী কে বলতে পারবে বলেন? এটা কে বলতে পারবেন? সেন্ট মার্টিন, এই যে দ্বীপটা আমরা বলছি, সেন্ট মার্টিন দ্বীপটা কোন নদীর একদম পাশেই অবস্থিত? আমি আপনাদেরকে একটা ক্লু দিয়ে দেই, ছোট্ট একটা ক্লু। এই নদীটা কিন্তু 56 কিলোমিটার দীর্ঘ। এই নদীটা নিয়ে কিন্তু বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে একটা যুদ্ধ হয়েছে, একটা ছোট যুদ্ধ হয়েছে। আবার দেখবেন এই নদীটা বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথক করেছে। এই নদী বলে ফেলেন, এবার বলে ফেলেন ভাই, এবার বলে ফেলেন, নদীটা কোনটা? ভেরি গুড, সাবাস। স্থানীয় নাম হচ্ছে দারুচিনি দ্বীপ। এটা কে বলেছেন? আমাদের ভাই বলেছে, ভেরি গুড, দারুচিনি দ্বীপ। তাহলে আমরা একটু বলবো কোন নদীটাকে আমি ইন্ডিকেট করতেছি, বলেন তো? ভেরি গুড, সবার আগে কে বলেছে? সবার আগে বলেছে অপু ভাই আমাদের, সাবাস, অনেক অনেক ধন্যবাদ। নাফ নদী, নাফ, 56 কিলোমিটার দীর্ঘ, বাংলাদেশ এবং মিয়ানমারকে পৃথককারী যে নদী সেটার নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশ মিয়ানমারকে পৃথককারী যে নদী, নাফ নদী, সাবাস সাবাস। আচ্ছা, এক ভাই কোশ্চেন করেছে, ভাই অলিভ টার্টল মানে কি? ভাই টার্টল মানে হচ্ছে কচ্ছপ ভাই, কচ্ছপের একটা প্রজাতি হচ্ছে অলিভ টার্টল, ঠিক আছে। টার্টল মানে হচ্ছে একটা কচ্ছপ, ঠিক আছে। ওকে, পরেরটাতে চলে যাই ভাই, পরেরটাতে চলে যাই। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপও কিন্তু সেন্ট মার্টিন, এটা আপনারা মাথায় রাখতে পারেন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কিন্তু সেন্ট মার্টিন। ওকে, প্রবাল দ্বীপটা হচ্ছে সেন্ট মার্টিন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাংলাদেশ নিয়ে আলোচনা করব বা বাংলাদেশের প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাংলাদেশে যারা শাসন শোষণ করে গেছে, যে বংশগুলা বাংলাদেশটাকে যারা সমৃদ্ধ করেছে, সেই বংশ নিয়ে আলোচনা না করলে তো হয় না। এই কোশ্চেনটা দেখেন কোথায় এসেছে, বাংলাদেশের রেলওয়ে সহকারী কমান্ডেন্ট 2007 সালে প্রশ্নটা এসেছে। বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? সবাই একটু বলেন। পাল বংশ। এখন একটু ধরেন তো, আমি পাল বংশটা এখানে দিলাম না, আমি দিলাম মৌর্য। আমি 100% শিওর আমরা সবাই প্রথমে গিয়ে মৌর্য দাগাই দিতাম। কেন? প্রথম বলছে তাড়াতাড়ি মৌর্য দাগাও। আমাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা থাকে, প্রশ্ন দেখে আমরা আনসার করি না, আমরা প্রশ্ন দেখার সাথে সাথে দ্রুত অপশনের দিকে দৌড় মারি।
এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা ভুল ভাই। এটাকে আমাদেরকে আমাদের আবেগটাকে কন্ট্রোল করতে হবে। আমাদের এই প্রশ্ন দেখার পরে অপশনগুলো অ্যানালাইজ করে তারপর আনসার করতে হবে, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করেন, বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী যে রাজবংশ, এই দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি হচ্ছে? আনসার কি সবাই দ্রুত? ভেরি গুড, সবাই বলেছে পাল বংশ। পাল বংশ, আরে সাবাস, পাল বংশ। তাহলে আমরা আনসার হিসেবে নিয়ে নিতে পারি কোনটা বলেন তো ভাই? পাল বংশ। 400 বছর, 400 বছর প্রায় তারা শাসন করেছে এই বাংলার মধ্যে, 400 বছর। এই বিশাল একটা রাজবংশের প্রতিষ্ঠাতাটা কে ছিল? এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বলেন তো? এটার প্রতিষ্ঠাতা ছিল গোপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, দেখেন না আপনারা? তাহলে এটাই হচ্ছে সেই গোপাল। তাহলে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। এখন শ্রেষ্ঠ কয়েকটা জিনিস থেকে আপনাদের আসতে পারে যে শ্রেষ্ঠ শাসককে, শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসককে এবং শেষ শাসককে, শেষ শাসক, ঠিক আছে? এগুলো থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। তাহলে ভাই আমরা প্রথমে বললাম 400 বছর শাসন করেছে এই পাল বংশটা, যেটা প্রতিষ্ঠাতা ছিল গোপাল। ভেরি গুড ভাই, সবাই আনসার করেছেন গোপাল। গোপাল শ্রেষ্ঠ শাসকটাকে আমরা জানি সেই শ্রেষ্ঠ যে ধর্মকর্ম মেনে চলে, যে ধর্মের বাণীতে অটল, যে ধর্মটাকে প্রসার করে, তাই না? তাহলে ওই পালের নাম হবে ধর্মপাল। তাহলে ধর্ম মেনে সে চলেছে, এই জন্য তার নাম ধর্মপাল। এভাবে মাথায় রাখবেন যে ধর্ম আছে মানে ভালো, শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ শাসক। অর্থাৎ সে আস্তিক, সে নাস্তিক না, ঠিক আছে? ধর্মপাল, সাবাস, ধর্মপাল। সর্বশ্রেষ্ঠ যে শাসক ভাই তার নাম হচ্ছে ধর্মপাল। এখন ভাই একটু খেয়াল করেন তো, 400 বছরের ক্ষমতা, ধরেন 400 বছর ক্ষমতা আমি একজনকে দিলাম, 400 বছর ধরে তার বাপদাদারা ক্ষমতায় আছে। এখন আমি যাকে ক্ষমতা দিলাম সে তার কাছ থেকে সব ক্ষমতা চলে গেছে, অর্থাৎ তার কাছের মাধ্যমেই আমরা জানি যে পাল বংশটা বিলীন হয়ে গেছে। তাহলে যে 400 বছরের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারলো না, সে অবশ্যই একটা মদন হবে, তাই না? তাহলে তার নাম হবে মদন পাল। কথাটা কি বুঝতে পেরেছেন? এভাবে মাথায় রাখবেন যে আরে মদন তো 400 বছরের ক্ষমতাটাকে টিকিয়ে রাখতে পারলো না, তাহলে ওর নাম মদন পাল। তাহলে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিতে গোপাল, তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। সর্বশ্রেষ্ঠটা কে হবে? আমরা বুঝতে পেরেছি প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। আর সর্বশ্রেষ্ঠটা কে হবে? অবশ্যই ধর্মকর্ম মেনে যে চলবে তার নাম ধর্মপাল। আর 400 বছরের ক্ষমতা তার হাত থেকে চলে গেছে, তাহলে সে অবশ্যই একটা মদন, তার নাম হবে মদন পাল। ভেরি গুড, আশা করি ভাই ক্লিয়ার। সাবাস ভাই বোনেরা, সবাই ক্লিয়ার। শেষ হচ্ছে মদন পাল। ভেরি গুড, ভেরি গুড, সাবাস। আশা করছি একদম পুরোটাই পেরেছেন আপনারা। ভেরি গুড। এই পাল বংশের ছোট্ট আরেকটা টপিক একটু আলোচনা করে আমরা চলে যাচ্ছি সামনের টপিকে। সেটা হচ্ছে এই পাল বংশ যেটা নিয়ে আলোচনা করছি, পাল বংশে একজন রাজা ছিল যার নাম ছিল মহীপাল। মহীপাল, এই মহীপালের বিরুদ্ধে 1080 সালে বা 1080 খ্রিস্টাব্দে একটা বিখ্যাত বিদ্রোহ হয়েছিল। যে বিদ্রোহটা মূলত কারা করেছিল? যারা মূলত প্রোলিটারিয়েট মানে জোন বা যারা নিচু শ্রেণীতে ছিল, অর্থাৎ জেলে, তারপর তোমার আপনাদের হচ্ছে মানে কুলে মুটে আমরা যাদেরকে বলি সবচেয়ে গরিব, একদম গরিব যারা আছে তাদের। তো এই গরিব শ্রেণীদের মিলে যেই আমরা জানি বিদ্রোহটা হয়েছিল মহীপালের বিরুদ্ধে, সেই বিদ্রোহটার নাম কে বলতে পারবেন? একটু কমেন্টে জানান ভাইরা, আপনারা একটু কমেন্টে জানাই দেন, আমি লিখে দিচ্ছি। ওই বিদ্রোহটার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। ওই বিদ্রোহটার নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। এবং এই কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল মূলত কাদের নিয়ে? মূলত হয়েছিল যারা গরিব শ্রেণী, নিচু শ্রেণীতে যারা আছে, এই কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল তাদেরকে নিয়ে। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমার প্রিয় ভাই বোন সবাই ক্লিয়ার কিনা? সবাইকে বুঝতে পারতেছেন কিনা একটু 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 আমাকে জানান। আমার প্রিয় ভাই বোনেরা, প্রিয় চাকরির যোদ্ধারা, সবাই একটু একটু জানান যে আপনারা কি এনজয় করতেছেন কিনা, আপনারা কি বুঝতেছেন কিনা একটু জানান। ওকে, শেষ হচ্ছে মদন পাল, সাবাস, ভেরি গুড। ওকে, কৈবর্ত বিদ্রোহ, সাবাস। আশা করছি আপনারা পারছেন। অনেক 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 ধন্যবাদ ভাইরা। তাহলে এটা হচ্ছে আমাদের কৈবর্ত বিদ্রোহ, যে কৈবর্ত বিদ্রোহটা মহীপালের সময় হয়েছিল 1080 সালে। এবং এটা ছিল নিচু জাতিদের বা নিচু শ্রেণীর আমরা জানি যে নিচু শ্রেণীর একটা বিদ্রোহ ছিল। বিদ্রোহ, সব বিদ্রোহ কিন্তু নিচু শ্রেণীর হয় না। ফরাসি বিপ্লব, এই ফরাসি বিপ্লব কিন্তু উঁচু শ্রেণীর ছিল ভাইরা, ঠিক আছে? তাহলে এই উঁচু শ্রেণীর নিচু শ্রেণীর বিদ্রোহ এগুলো একটু বুঝতে হবে। ওকে ওকে, ভেরি গুড। আশা করছি আপনারা এটা পারবেন। সেন বংশ, গুপ্ত বংশ এগুলো নিয়ে আলোচনা করতে অনেক লেংদি হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ রাজবংশ নিয়ে যখন পড়াশোনা করব আরো অনেক ডিটেলস নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? ওকে
পরের কোশ্চেনটাতে চলে যাই ভাই। পরের কোশ্চেনটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে কোনো সরকারি থাক, ৭১ এবং মুক্তিযুদ্ধটা এটা কোনো সময় কিন্তু ডাল হবে না, এটা নিয়ে প্রশ্ন আপনাদের থাকবেই ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আশা করছি একদম ক্লিয়ার ভাই। ওকে, মুক্তিযুদ্ধের তারামন বিবি, তারামন বিবি, এই তারামন বিবি যুদ্ধ করেছেন কোন সেক্টরে? মুক্তিযুদ্ধের তারামন বিবি, আমরা জানি যে 2 জন নারী মুক্তিযোদ্ধা, 3 জন, দুঃখিত, 3 জন বিখ্যাত নারী মুক্তিযোদ্ধার নাম আপনারা সবাই পড়েন। একজন হচ্ছে তারামন বিবি, তারামন বিবি, একজন হচ্ছে সেতারা বেগম, সেতারা বেগম, আর আরেকজন হচ্ছে কাকন বিবি, কাকন বিবি। এই 3 জনের নাম আপনারা সবাই শুনেছেন না ভাই? একটু জানান তো, সবাই শুনেছেন কিনা, সবাই শুনেছেন কিনা ভাই একটু জানান। 11 সবাই আনসার করেছেন, সাবাস। মুক্তিযুদ্ধের সেক্টরও ছিল 11টা, আর সর্বশেষ যে 11 নম্বর সেক্টরটা ছিল ময়মনসিংহ অঞ্চলের, সে বৃহত্তর ময়মনসিংহকে নিয়ে, এটাই হচ্ছে সেই 11 নম্বর সেক্টর যেখানে মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছিলেন। এখন একটু বলেন, তারামন বিবি আমরা পেলাম, তারামন বিবিটা 11 নম্বর সেক্টর, 11 নং। ওকে, বুঝতে পেরেছি। সেতারা বেগম কয় নং এবং কাকন বিবি কয় নং? কে কে পারবে? আমরা একটু দেখতে চাই যে কারা পারবে আজকে, যে কে কোন সেক্টরে যুদ্ধ করেছে। তারামন বিবি বীর প্রতীক প্রাপ্ত, ঠিক আছে? সবাই একটু বলেন ভাই, তারামন বিবি 11 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর, সাবাস, ভেরি গুড, 11 নম্বর সেক্টর, সবাই বলেছেন 11 নম্বর সেক্টর। সেতারা বেগম তিনি কিন্তু করেছিলেন 2 নং সেক্টর, 2 নং, এবং কাকন বিবি করেছিলেন 5 নং, 5 নং। তাহলে তারামন বিবি 11 নং, সেতারা বেগম হচ্ছে 2 নং, এবং কাকন বিবি, এই যে কাকন বিবি যিনি ছিলেন খাসিয়া গোত্রের, খাসিয়া, খাসিয়া গোত্রের, এই খাসিয়া গোত্রের কাকন বিবি একজন নক্ষত্র, তিনি কিন্তু যুদ্ধ করেছিলেন 5 নং সেক্টরে। ওকে, সেতারা 2 নং, সেতারা 2 নং, সাবাস ভাই, সাবাস। ওকে, আমাদের এক বোন বলেছে আমাদের 11 নং সেক্টর, রাইট। আপনারা একটু বলে দেবেন, একটু কমেন্টে বলেন দেখি কে কোন সেক্টরে পড়ছেন। আপনারা একটু সেক্টরটা একটু আলোচনা হয়ে যাক, বলেন আপনাদের জেলা অনুযায়ী আপনারা কয় নং সেক্টরে পড়েছেন, একটু বলে দেন। আশা করছি এটা পারবেন। তাহলে আমরা জানি 11 নং সেক্টর, যেটাকে আমরা বৃহত্তর ময়মনসিংহ বলতে পারি, বৃহত্তর ময়মনসিংহ। এই ময়মনসিংহ অঞ্চলটাতে 11 নং সেক্টর ছিল। 11 নং সেক্টরে কিন্তু যুদ্ধ করেছিলেন আমাদের তারামন বিবি। সেতারা বেগম, সেতারা বেগম তিনি 2 নং সেক্টরে করেছেন, আর কাকুন বিবি করেছেন 5 নং সেক্টরে। 5 নং সেক্টরে কাকুন বিবি, খাসিয়া গোত্রের একজন কাকুন বিবি, আমাদের নক্ষত্র কাকুন বিবি। ওকে, আমাদের ভাই বোনেরা, এই ধরনের কোশ্চেন গুলো আসলে কিন্তু মিস করা যাবে না, বুলেট মিস হবে, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু মিস হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেটা পারেন, পারা জিনিস যদি ভুল করে আসেন, এটা আপনার জন্য সবচেয়ে বড় মাইনাস মার্কিং। আপনি একটা জিনিস পারতেছেন না, সেটা আরো 10 জন পারবে না, কিন্তু আপনি যেটা পারতেছেন এটা কিন্তু আরো 10 জন পারার সম্ভাবনা আছে। তাহলে পারা জিনিস ভুল করা যাবে না ভাই। ওকে, ভেরি গুড। আমি 8 নম্বরে, একজন 8 নম্বরে, একজন 1 নম্বরে, সাবাস, ভেরি গুড। 2 নম্বরে আছে, কুমিল্লা থেকে আছেন আমাদের, অনেক অনেক ধন্যবাদ ভাই বোনেরা। দেখেন, আমরা বাংলাদেশের 64টা জেলার, এত এত জেলার সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে ক্লাস করছি এবং আমাদের প্রস্তুতিটাকে অনেক বেশি শানিত করছি। এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া, যে আমরা এতগুলা ভাই বোনকে আমরা একসাথে পেয়েছি। ভেরি গুড। সেতারা বেগম 2, কাকন বিবি 5, অনেক অনেক ধন্যবাদ। পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেনটা, কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হচ্ছে? প্রিয় ভাই বোন সবাই একটু বলেন, কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয়? একটু বলেন দেখি, কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধানটা গৃহীত হয়? আমি আপনাদেরকে আজকে এমন একটা টেকনিক শেয়ার করব, উত্থাপন, গ্রহণ, কার্যকর, জীবনে আর ভুলবেন না। উত্থাপন, গ্রহণ এবং কার্যকর, জীবনেও আর ভুলবেন না। আবার বলে দিচ্ছি ভাই বোনেরা, দেখেন, আপনি যখন একটু অন্যরকম কথা বলি, সবসময় আর পড়াশোনা করলে তো হয় না, একটু অন্যরকম কথা বলি। ধরেন আপনি একজনকে খুব পছন্দ করেন, আপনার দিলে আল্লাহ তাআলা তার জন্য ইশক দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আল্লাহ তাআলা আপনার জন্য, তার জন্য একটা, আপনার সাথে একটা বন্ডিং রেখেছে। আপনি তারে দেখলে আপনার মনে করেন হার্টবিট বেড়ে যায়। এখন আপনি তাকে গিয়ে বললেন যে আমি আপনাকে, আপনি আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ফিউচার ওয়াইফ বানাইতে চাই, ফিউচার হাজবেন্ড বানাইতে চাই। এখন আপনি অবশ্যই আপনার মনের কথাটা তার কাছে কি করবেন ভাই? উত্থাপন করবেন, উপস্থাপন করবেন যে আমি আপনার প্রতি আমার একটা পছন্দ আছে। তাহলে প্রথমে আপনি উত্থাপন করবেন। আপনার বিপরীতে যে থাকবে সে অবশ্যই সেটাকে গ্রহণ করবে, নাও করতে পারে।
আমি দোয়া করি যেন গ্রহণ করে ফেলে, ঠিক আছে? তাহলে আপনি উত্থাপন করবেন, তিনি গ্রহণ করবেন, তারপরে দুইজনের একটা বিবাহ হবে বা কার্যকর হবে বিষয়টা। তাহলে প্রথমে আসবে উত্থাপন, তারপরে আসবে গ্রহণ, তারপরে আসবে কার্যকর। তিনটা জিনিস মাথায় থাকবে তো ভাইয়েরা? প্রথমে উত্থাপন, তারপরে আসবে গ্রহণ, তারপরে আসবে কার্যকর। সবাই ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোন? সবাই ক্লিয়ার কিনা? তাহলে প্রথমে আসবে উত্থাপন, উত্থাপন, তারপরে আসবে গ্রহণ, প্রিয় ভাই বোন আনসার করেন, তারপরে আসবে কার্যকর, কার্যকর, কার্যকর। আমরা এই যে যারা সাইদুর স্যার পেজের মধ্যে আছি, হ্যাঁ, আপনারা যারা আপনাদের কাছে কিন্তু একটা অনুরোধ রইল, এই যে যারা এখন চাকরির জন্য এত দৌড়াদৌড়ি করতেছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি অনেক দোয়া করি, অনেক অনেক প্রার্থনা করি যারা আপনাদের প্রত্যেকের ভালো একটা জায়গায় একটা সুন্দর একটা চাকরি হয়। চাকরি হওয়ার পরে যখন আপনাদের উত্থাপন গ্রহণ এবং কার্যকর, মানে উত্থাপন গ্রহণ শেষ হয়ে যাবে, কার্যকরের দিন আমাদের সাইদুর স্যার পেজের সবাইকে দাওয়াত দিবেন ইনশাল্লাহ। আমরা সবাই যাব, আমরা সবাই যাব, আমরা সবাই সেই জায়গাতে যাব ইনশাল্লাহ। এবার খেয়াল করেন ভাই, সংবিধানে চলে আসি। একটু কথা বলতে হয় মাঝে মাঝে, না হলে আপনাদের মাইন্ডটা ফ্রেশ হয় না। কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয়? আমরা জানি জাতীয় সংবিধান 4টা ডেট, এটা একটু মাথায় রাখতে হবে। প্রথমে তো উত্থাপন করেছি আমরা 12 তারিখ, 12 অক্টোবর, অক্টোবর আমরা উত্থাপন করেছি। 12 পরে গ্রহণ করেছি 4 নভেম্বর, 4 নভেম্বর, নভেম্বর। ওকে, 12 এবং 4 যোগ করলে কত হয়? দ্রুত দ্রুত বলে ফেলেন। 12 এবং 4 যোগ করলে কত হয় ভাইরা? 16 হয়ে যায় না? তাহলে 12 এবং 4 যোগ করে ফেললাম, হয়ে গেল 16। অক্টোবর ছিল, তারপরে আসছে নভেম্বর, এটার পরে কি আসবে? একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভাই। অক্টোবর ছিল, নভেম্বর ছিল, এবার তো ডিসেম্বর হওয়ার কথা, তাহলে অবশ্যই ডিসেম্বর, ডিসেম্বর। তাহলে একদম ক্লিয়ার। দেখেন 12 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আপনি এভাবে মাথায় রাখবেন, আমি মনের কথা উত্থাপন করেছি, সে গ্রহণ করেছে, তারপর কার্যকর হয়েছে। 12 তারিখ উত্থাপন, 4 তারিখে গ্রহণ, আর 16 তারিখে কার্যকর। তাহলে 12, 4, 16, 12, 4, 16, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবগুলাই হয়েছে 1972 সালে। 1972 সালে শেষ, একদম শেষ। এটা কি সবাই বুঝতে পেরেছেন কিনা ভাই? সবাই একটু বলেন, সবাই সবাই আমার প্রিয় ভাই বোন সবাই একটু বলেন, আমার প্রিয় ভাই বোন সবাই একটু বলেন, এটা কি বুঝতে পেরেছেন কিনা? 12 যোগ 4, 16, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবগুলো 1972 শেষ, একদম ঠান্ডা মাথায়। আমার প্রিয় ভাই বোনেরা, এটা কি বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু বলেন। কঠিন করে পড়াশোনা করবেন না ভাই কোনো সময়, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে পড়াশোনার চেষ্টা করবেন। ওকে, সবাই একটু হইলে বুঝলে বলবেন ভাই, ভাই একটু বলবেন। সাবাস সাবাস, ক্লিয়ার বলেছেন, অনেক ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে 12, 4 যোগ করবো, 16 হয়ে যাবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবগুলো 1972 শেষ, ঠান্ডা মাথায় ক্লিয়ার। তাহলে আমরা আনসার কোনটা দিয়ে দেবো? এই যে আনসার দেখেন, 4 নভেম্বর আপনার দিকে তাকিয়ে আছে, 4 নভেম্বর 1972। সাবাস, অনেক ধন্যবাদ ভাই বোনেরা, অনেক ধন্যবাদ। পরের টপিকটাতে চলে যাই, আপনারা যেহেতু ক্লিয়ার বলেছেন, পরের টপিকটাতে চলে যাই আমরা। বাংলাদেশের জাতীয় মনোগ্রাম, এই যে ভাই মনোগ্রাম, তারকা, প্রতীক, এগুলো থেকে কিন্তু ভাই সুন্দর সুন্দর, মানে এগুলো থেকে ভাই কোশ্চেন আসে ভাই, অনেক কোশ্চেন আসে। আমরা মনে করি কি যে বাংলাদেশ পড়াশোনা করলে হয়তো বা মুক্তিযুদ্ধ, নদ নদী, বড় বড় টপিক গুলো থেকে কোশ্চেন আসবে। ছোট ছোট চিপা চোপাই থেকে এমন কোশ্চেন ওরা বের করে যেগুলো আপনি পারবেন না, আরো 50 জন পারবে না। সুপার টেকনিক, অনেক ধন্যবাদ ভাইরা। আপনাদের কিছু দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সার্থকতা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পেরেছেন, সাবাস। এবার একটু খেয়াল করেন তো, বাংলাদেশের মনোগ্রাম এবং মনোগ্রামে কয়টা তারকা চিহ্ন আছে। প্রথমত আসেন, মনোগ্রাম কি জিনিস? এই যে আপনাকেই বলতেছি, আপনি যখন কয়দিন পরে সরকারি চাকরিজীবী হবেন, আপনি যখন বাংলাদেশের সর্বোচ্চ পদে চাকরি করবেন, আপনার গাড়ির সামনে যেই লোগোটা থাকবে সেটাই কিন্তু মনোগ্রাম, সেটা কিন্তু প্রতীক। একটা প্রতীক আর একটা মনোগ্রাম দুইটা ভিন্ন কথা। প্রতীকটা থাকবে আপনার গাড়িতে গাড়িতে, আপনার দলিল দস্তাবেজে থাকবে মনোগ্রাম, ঠিক আছে? আপনার একটা পাওয়ার থাকবে অন্যরকম ইনশাআল্লাহ। তাহলে আপনি একটু বলেন ভাই, সবাই একটু বলেন। ওকে, 4টি সবাই আনসার করে ফেলেছে, 4টি, সাবাস, 4টি আনসার করে ফেলেছে। আচ্ছা, এবার মনোগ্রাম জিনিসটাকে একটু খেয়াল করেন। মনোগ্রামটা দেখতে কেমন? এই ধরনের হচ্ছে মনোগ্রামের একটা গোল, এটা হচ্ছে আরেকটা গোল। এই মনোগ্রামের মাঝখানে লেখা থাকে, এদিকে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই পাশে থাকবে স্টার মার্ক, এই পাশে থাকবে স্টার মার্ক, এদিকে দুইটা, এই পাশে দুইটা। টোটাল কয়টা তারকা হইলো বলেন?
এই পাশে দুইটা, এই পাশে দুইটা, টোটাল কয়টা হলো ভাই? 4টা তারকা। তাহলে 4টা তারকা আমরা পেয়ে গেছি। যে 4টা তারকা মূলত নির্দেশ করে বাংলাদেশের 4টি মূলনীতিকে। বাংলাদেশের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ভাই? 4টি না? এই 4টি মূলনীতি যেগুলো আছে সেই মূলনীতিকে কিন্তু নির্দেশ করে। পাশাপাশি আপনি খেয়াল করবেন এই পাশে লেখা থাকবে সরকার, সরকার, এই পাশে লেখা থাকবে সরকার। সরকার লেখার পরে আমাদের মাঝখানে বাংলাদেশের একটা খুব সুন্দর পতাকা থাকবে, সরি মানচিত্র থাকবে, এই যে মানচিত্র। তাহলে এটা থেকে বুঝতে পারলাম এটাই আমাদের মনোগ্রাম, এটাই আমাদের মনোগ্রাম, এটাই আমাদের মনোগ্রাম ভাই, এটাই আমাদের মনোগ্রাম। ওকে ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, আপনাদের সকলের মনোকামনা পূরণ হোক, আমরা সেই দোয়া করি। তাহলে এটা আমাদের মনোগ্রাম, তাহলে বাংলাদেশের মনোগ্রাম। এবার দেখেন আমরা কষ্ট করে শিখি যে বাংলাদেশের সংবিধানে রাতভর পড়তে থাকে, বাংলাদেশ সংবিধান 4-3 নং অনুচ্ছেদে মনোগ্রাম সম্পর্কে বলছে, প্রতীক সম্পর্কে বলছে, করে কিন্তু পড়াশোনা হয় না। পড়াশোনা করার জন্য আপনাকে মাথাটা ঠান্ডা রাখতে হবে। একটু খেয়াল করেন মনোগ্রামটার দিকে একটু তাকান ভাই, মনোগ্রাম একটু তাকান। মনোগ্রামে ওয়ার্ড আছে কয়টা বলেন? আচ্ছা, প্রথমত মনোগ্রামে তারকা আছে কয়টা? এদিকে দুইটা, এদিকে দুইটা। তাহলে সংবিধানের 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 4 নং অনুচ্ছেদ এটা আছে। কয় নং অনুচ্ছেদে? 4 নং অনুচ্ছেদ। তাহলে সংবিধানের 4 নং অনুচ্ছেদে কিন্তু এটা আছে। তাহলে সংবিধানের 4 নং অনুচ্ছেদে কি আছে? মনোগ্রাম সম্পর্কে বলা আছে। কারণ কি? কারণ মনোগ্রামে তারকা আছে 4টা, 4টা তারকা 4 নং অনুচ্ছেদ, 4টা তারকা 4 নং অনুচ্ছেদ। এখন ভাই শুধু কি 4-এ আছে? 4-এর 3-এ আছে। 4-এর কততে আছে? 3-এ। ওয়ার্ড আছে কয়টা? 1টা 2টা 3টা, শেষ। তাহলে 3টা সংখ্যা আছে, মানে 4-এর 3, 4টা তারকা 3টা সংখ্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে 3টা আমাদের এখানে যেহেতু 3টা শব্দ আছে, 3টা শব্দের জন্য আমরা 3 দিলাম, আর 4টা তারকার জন্য 4 দিলাম, 4-এর 3, শেষ। তাহলে আমরা যদি বলি যে সংবিধানের 4-এর 3 নং অনুচ্ছেদে কি নিয়ে বলা আছে? বলা আছে বাংলাদেশের মনোগ্রামটা নিয়ে। বুঝতে পেরেছেন ভাই? আমার ভাই বোনেরা বুঝতে পেরেছেন? ভাই বোনেরা বুঝতে পেরেছেন? এটা কি আর মুখস্থ করতে হবে? আর জীবনে কি এটা মুখস্থ করতে হবে যে সংবিধানের কত নং অনুচ্ছেদে মনোগ্রাম সম্পর্কে বলা হয়েছে? আর কি জীবনে মুখস্থ করতে হবে? দেখেন তারকা আছে 4টা, এই জন্য 4 নং অনুচ্ছেদ। শব্দ আছে 3টা, এই জন্য 3 নং, 4-এর 3 নং আছে। তাহলে 4-এর 3 আমরা মুখস্থ করি ভাই, মুখস্থ করি। মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। একটু বুঝে বুঝে চেষ্টা করেন ভাই, হয়ে যাবে। আপনি 4 নং-এ কি আছে বলেন তো? 4 নং-এ কি আছে? 4 নং-এ আছে সঙ্গীত। বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত আছে না, এই যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই সঙ্গীতটা আছে। এখন আপনি পড়াশোনা করেন 4 নং 4 নং 4 নং-এ সঙ্গীত, 4 নং-এ সঙ্গীত, 4 নং-এ সঙ্গীত, দরকার কি? বাংলাদেশের যতগুলো অনুষ্ঠান হয়, বাংলাদেশের জাতীয় যতগুলো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানগুলোতে জাতীয় সঙ্গীতের কয় লাইন বাজায়? 4 লাইন বাজায়। তাহলে সংবিধানে 4 নং অনুচ্ছেদে আছে, শেষ। সংবিধানের 4 নং অনুচ্ছেদে আছে সঙ্গীত, জাতীয় সঙ্গীত। কারণটা কি? কারণ হচ্ছে আমরা রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে জাতীয় সঙ্গীতের 4 লাইন বাজাই, এই জন্যই 4 নম্বর অনুচ্ছেদে আছে, শেষ। আপনি আমার ব্রেনকে বুঝাই দেন, আপনার ব্রেন বুঝে গেছে মানে সব শেষ। বুঝতে পেরেছেন ভাইরা? ভাইরা বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাই বোনগুলা বুঝতে পেরেছেন? সবাই সবাইকে বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ভেরি গুড ভেরি গুড, সবাই সবাই ক্লিয়ার, ওকে। আপনারা অনেক জায়গায় এরকম ক্লিয়ার করেন, যেমন ধর্ম। ধর্ম কয় নম্বরে আছে ভাই? ধর্মটা দেখলেই তো মনে হয় ধর্ম 2টা ওয়ার্ড আছে, 2 নম্বরের অনুচ্ছেদে আছে, শেষ। এভাবে করে করে সলভ করবেন, এভাবে করে করে সলভ করবেন, কষ্ট করতে হবে না, কষ্ট করতে হবে না, আস্তে আস্তে করে সলভ করবেন। ভেরি গুড। তারা 4 লাইন বাজালে 4 নম্বর অনুচ্ছেদ, আর এখানে 4টা তারকা আছে আর 3টা শব্দ আছে, এই জন্য 4-এর 3 নম্বর অনুচ্ছেদে আছে। আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আমাদের গণতান্ত্রিক যে আমাদের গণতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা আছে টোটাল 4টা, এটা আপনারা সবাই ক্লিয়ার। একটা কথা আরেকটু বলে দেই, এই যে তারকা বা এই যে মনোগ্রাম, এটা তৈরি করেছে A.N. সাহা। A.N. সাহা, A.N. সাহা কিন্তু এটাকে কি করেছেন? নকশা করেছেন বা ডিজাইনার। আপনারা এটা মাথায় রাখবেন, ডিজাইনার, ডিজাইনার, ডিজাইনার হচ্ছে ভাই A.N. সাহা। ভেরি গুড, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা, অনেক অনেক ধন্যবাদ। A.N. সাহা, A.N. সাহা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের যে আমাদের যে মনোগ্রাম গুলো আছে, সেই মনোগ্রাম গুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ডিজাইনার। আশা করছি এটা পারবেন আপনারা। পরের টপিকে চলে আসি ভাই, মহাস্থানগড়। ওহো, কি সুন্দর একটা টপিক, টপিকটা দেখলেই পড়তে মন চায়। মহাস্থানগড় যাইতে মন চায়, একটু এক্সপ্লোর করতে মন চায় যে মহাস্থানগড় ঘুরে আসি। মহাস্থানগড় সম্পর্কে জানতে হলে আপনাকে জানতে হবে, আপনারা এটা আনসার করে ফেলেন, আমি এর মধ্যে একটু বলছি যে মহাস্থানগড় কোন নদীর তীরে। নদী থেকে মাঝে মাঝে কিন্তু কোশ্চেন আসে ভাই, নদী থেকে কিন্তু কোশ্চেন আসে যে মহাস্থানগড় কোথায়।
মহাস্থানগড়টা কোথায় একটু খেয়াল করেন তো। এই যে যখন আপনি বাংলাদেশ, কোথায় গেল রে? যখন আপনি বাংলাদেশ আলোচনা করবেন, অর্থাৎ বাংলাদেশ টপিকটা নিয়ে আলোচনা করবেন, ধরেন এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশ টপিকের মধ্যে বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে অনেকগুলা জনপদ ছিল। আমি একটু শর্টকাটে দ্রুত একটু টান দিয়ে নেই, যেন আপনারা একটু বলবেন, হ্যাঁ সবাই একটু বলবেন যে এই জনপদগুলো আপনারা সবাই ক্লিয়ার কিনা। আমি একটু জনপদটা একটু দ্রুত একটু বলে নেই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে, কারণ কনসেপ্টের গভীরতা না বুঝলে আপনারা ডিটেলসে বুঝবেন না বিষয়টা। যেমন এই জায়গাটা, এটা হচ্ছে পুন্ড্র, এটা হচ্ছে পুন্ড্র, ওকে। এই জায়গাটাতে আছে কে বলেন তো? এই জায়গাটাতে আছে বরেন্দ্র, এই পাশটাতে আছে গৌর, এই জায়গাটাতে আছে গৌর, ওকে। এই পাশে বরেন্দ্র অঞ্চলটা আছে, বরেন্দ্র বাদ দিলাম আমরা, বঙ্গ, বঙ্গ আছে এই পাশে, এই পাশে এবং এই পাশে। এই জায়গাটাতে, এই যে মার্জিন করা যে জায়গাটা, এই মার্জিন করা জায়গাটাতে আছে হরিকেল, হরিকেল। আর মাঝখানের জায়গাটাতে সমতট। আমরা আজকে ডিটেলস আলোচনা করছি না, শুধুমাত্র জানানোর চেষ্টা করলাম। ও হ্যাঁ, এই পাশে বরিশাল, আমাদের সবার প্রিয় বরিশাল। এই বরিশালটা ছিল তৎকালীন সময়ে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, এজন্য বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ। শেষ। আমাদের এই যে জনপদগুলো যেখানে যেখানে ছিল সেটা নিয়ে একটু বলি। এই জনপদের পুন্ড্র যে জনপদ দেখতে পাচ্ছেন, এই পুন্ড্র জনপদের রাজধানী, রাজধানী, রাজধানী ছিল ভাই পুন্ড্রনগর, পুন্ড্রনগর, পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরই কিন্তু মূলত মহাস্থানগড়। এই পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন যাকে বলা হয় সেটাই মূলত মহাস্থানগড়। এখন মহাস্থানগড় নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করি। মহাস্থানগড় জিনিসটা কি? মহাস্থানগড়, এই মহাস্থানগড় মূলত হচ্ছে, মহাস্থানগড়টা ভাই মূলত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম যে স্থাপত্য নিদর্শনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মহাস্থানগড়। এই মহাস্থানগড়টা বগুড়া জেলাতে আছে, বগুড়া, বগুড়া জেলায়, বগুড়া জেলায় আছে ভাই। কোন জেলায় আছে বলতো আমাদের ভাই বোনেরা? সবাই একটু বলতে হবে আপনাদের কোন জেলায় আছে। সাবাস, আরে সাবাস, সবাই পারতেছেন, সাবাস। বগুড়া জেলায়, তাহলে বগুড়া জেলায় আছে। পাশাপাশি কোন নদীর তীরে আছে? করতোয়া নদীর তীরে, করতোয়া নদী, করতোয়া নদীর তীরে বগুড়া জেলায় বিখ্যাত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে যেটার নাম হচ্ছে মহাস্থানগড়। এখন কথা হচ্ছে ভাই মহাস্থানগড় সম্পর্কে তো আমরা মোটামুটি পারি। মহাস্থানগড়ে কি আছে একটু বলেন তো, যে মহাস্থানগড়টা এত গুরুত্বপূর্ণ? সবাই একটু বলেন, সবাই সবাই। কাল জনপদের ক্লাস করেছি, সাবাস, রাজু ভাই বলেছেন, তাহলে তো আপনারা এগুলো সম্পর্কে বুঝবেন, ওকে। এই মহাস্থানগড়ে আছে পরশুরামের ভিটা। যদি বলা হয় পরশুরামের ভিটা কোথায়? পরশুরামের ভিটা, পরশুরামের ভিটা কিন্তু মহাস্থানগড়ে অবস্থিত। আপনার যদি বলা হয় যে বেহুলা, বেহুলা লক্ষিন্দরের নাম শুনছেন না আপনারা? বিখ্যাত যে প্রেম কাহিনী বেহুলা লক্ষিন্দর, এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল সেখানে, ঠিক আছে? তাহলে পরশুরামের ভিটা, ঠিক আছে, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছিল কোথায়? বিখ্যাত এই মহাস্থানগড়ে, যেটা বগুড়াতে অবস্থিত। বগুড়া, বগুড়া, বগুড়া। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাই বোনেরা, সবাই ক্লিয়ার কিনা? একটু বলেন ভাইরা, একটু বলেন, একটু বলেন, সবাই একটু বলেন, সবাই একটু বলেন। সাবাস, সাবাস। আমার এক বোন বলেছে রংপুর বিভাগের বগুড়া জেলায় অবস্থিত। সাবাস, আরো স্পেসিফিক ভাবে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, ওকে। বগুড়া জেলায়, বগুড়া জেলায়। এই যে দেখতেছেন আপনারা পারতেছেন ভাই, এই যে পাড়াটা, এই পাড়াটা হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স, ঠিক আছে? সেলফ কনফিডেন্স যতদিন পর্যন্ত আপনি বিল্ড করতে না পারবেন, আপনি ততদিন পর্যন্ত ফার্স্ট স্টেজটাই পার করতে পারবেন না। আপনার চাকরির পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সটাকে বিল্ড আপ করা, যে আই ক্যান ডু সামথিং বিগ। যখন আপনার মাথায় এটা কাজ করবে যে আই ক্যান ডু সামথিং বিগ, আমি উইন হবো ইনশাল্লাহ, তখন দেখবেন আপনি ঝটপট হয়ে গেছেন। পারবেন, পারবেন ভাই, সবাই পারবেন, ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। পরেরটাতে চলে যাই ভাই, পরেরটাতে চলে যাই। তাহলে এটা কোনটা হবে? এটা কোনটা হবে? এটা আনসার হবে আমাদের করতোয়া, ঠিক আছে? করতোয়া নদীটা হবে, ওকে। পরেরটা খুবই সুন্দর, আরো একটা কোশ্চেন, অস্থির একটা কোশ্চেন। ধন ধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, কি সুন্দর একটা গান, ঠিক আছে? এই যে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই বিখ্যাত যে আপনার গানটা আছে, এটার রচয়িতাকে কে বলতে পারবে? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, কে বলতে পারবে ভাই? কে বলতে পারবে যেটা কোথায় আছে? আপনারা বলতে থাকেন, বাকিগুলো একটু আনসার করতে থাকি, আমি দ্রুত একটু আনসার করতে থাকি, আপনারা একটু বলতে থাকেন। আমি আনসার ছাড়া বাকিগুলো আনসার করি, ঠিক আছে? আপনারা বলতে থাকেন ভাই, ওকে।
প্রথমত গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার, আপনারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একটা গান আছে যেটা এখনো যখন আমরা শুনি আমাদের শরীরে রক্তগুলা যেন বিদ্যুৎ বেগে ছুটতে থাকে। এটার নাম কি বলুন তো? এটার নাম হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। পড়েছি না ভাই? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল রক্তলাল। সেই বিখ্যাত এই গানের রচয়িতা হচ্ছে গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার হচ্ছে এই বিখ্যাত গ্রন্থের বিখ্যাত এই গানের রচয়িতা। সাবাস, সবাই কো আনসার করে ফেলেছেন, সাবাস। দ্বিজেন্দ্রলাল রায়, এই তো, সাবাস, আশা করি পারছি। ওকে ওকে ওকে। এবার আব্দুল গাফফার চৌধুরী, তিনি আরেক কিংবদন্তি, আরেকজন মাস্টার মাইন্ড। তিনি 52কে নিয়ে একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন এবং বিখ্যাত গান সেটা পরিবর্তিত হয়। এই গানের নাম হচ্ছে, এই গানটার নাম হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমরা চাই না সেই গানটা? তাহলে এই আব্দুল গাফফার চৌধুরীর হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তাহলে ভাইরা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, বিখ্যাত এই গানটার রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। আব্দুল গাফফার চৌধুরী, ওকে। আব্দুল গাফফার চৌধুরী বলেছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আর লাস্টে যেটা আছে, এটা আমার খুবই ফেভারিট একটা গান, খুবই 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 ফেভারিট একটা গান, যেটা লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, এবং এই গানটার রচয়িতা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার। এই গানটা সবসময় আমাকে উজ্জীবিত করে, দেশপ্রেমে উজ্জীবিত করে। এটা হচ্ছে একটা গান আছে যে মা গো ভাবনা কেন। গানটা শুনেছেন না আপনারা? একটা জোরে একটা টান দেয় যে মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। এমন একটা গান আছে না? খুবই খুবই সুন্দর গান। ভাই বোনেরা, সবাইকে বুঝতে পেরেছেন গানটা? এই যে সুন্দর সুন্দর গানের রচয়িতা, এই যে মাস্টারপিস গুলো, এখন বাংলাদেশে কি দুষ্ট কুকিল চলে, তাই না? এই দুষ্ট কুকিল মানে কোনো গানের লিরিক্স নাই, কিচ্ছু নাই, উদ্ভট রকমের গান। আর তৎকালীন সময়ে যে গানগুলো হইতো, বাংলাদেশ আমার বাংলাদেশ, এমন অনেক অনেক গানগুলা, ঠিক আছে, এই বিষয়গুলো ছিল মাস্টার মাইন্ড। আসলে তাদের মতো মাস্টারপিস এখন খুঁজে পাওয়া যাবে না, এখন জহির রায়হানের মতো মাস্টারপিস খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, তাহলে আমরা মনে রাখবো ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, বিখ্যাত গানটার রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। এটা আনসারটা হচ্ছে এ, আনসারটা হচ্ছে এ। সবাই ক্লিয়ার কিনা ভাইরা? আমার প্রিয় ভাই বোনেরা, সবাই ক্লিয়ার কিনা? একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, এটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, আমার এক ভাই না বোন, নিজুম বর্ষা, আমার এক বোন কোশ্চেন করেছে যে স্যার, সুরকার, গীতিকার এবং রচয়িতার মধ্যে পার্থক্য কি? বাহ, সুন্দর। একটা হচ্ছে গীতিকার আর রচয়িতা কিছুটা সেম, কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আছে। রচয়িতা লিখবে, সে লিখে ফেলেছে, ঠিক আছে, গানটা করেছে সে। আর সুরকার সেটা সুর দিবে, সেটাকে গলায় আওয়াজ দিবে। এখন মনে করেন আমি খুব সুন্দর কবিতা লিখতে পারি, কিন্তু আমার গানের গলা ভালো না, তাহলে এট এ টাইম তো উপরওয়ালা সবাইকে সবকিছু দেয় না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের একজন লিখেছে সুন্দরভাবে, আরেকজন সুন্দরভাবে সেটাকে বলেছে। তাহলে যখন আপনি গীতিকার বলবেন, তাহলে সেটা হবে কি, অবশ্যই যেটাকে গানটার লিরিক্স রেডি করবে, সবকিছু রেডি করবে। আর সুরকার যে সুর দিবে, তাল দিবে সেটাতে। আর রচয়িতা মানে হচ্ছে যিনি লিখবেন, মাইন্ড থেকে বের করে লিখবেন, ঠিক আছে? আশা করছি সবাই পারবেন, এটা বুঝতে পেরেছেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই? 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, 11 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় ভাই বোন, সবাই একটু বলেন, সবাই একটু বলেন, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই বলেন? গীতিকার রচয়িতা একই রকম, প্রায় ভাই একই রকম। হ্যাঁ, শুধুমাত্র যদি বলে যে গীতিকার আর সুরকারের মধ্যে পার্থক্য কি, গীতিকার লিখবে এবং সুরকার আওয়াজ দিয়ে মন খুলে সে গান গাইবে। ওকে ওকে ওকে, সাবাস। ইনশাল্লাহ সবাই পারবো তো? ইনশাল্লাহ ক্লিয়ার, সাবাস। ক্লিয়ার হলে 11 নাম্বারটা একটু আনসার করে দেন। আমি জানি যে 11 নাম্বারটা আপনারা সবাই পারবেন, 11 নাম্বারটা ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন ভাই। এই যে আমাদের বোনকে আনসার করেছে রুমানা বোন আনসার করেছে যে গারো হবে, গারো হবে আনসার। আচিক খুশিক কাদের ভাষা? আচিক খুশিক কাদের ভাষা? আচিক খুশিক কাদের ভাষা? ওকে, আচ্ছা, আমাদের মাহমুদুল হাসান বলেছেন ভাই এনএসআই এর কোশ্চেন গুলো সলভ করেন। ভাই এনএসআই এর কোশ্চেন আসবে আজকে, অনেকগুলো এনএসআই এর কোশ্চেন আছে, কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে কোনটা কোন কোশ্চেন, ঠিক আছে? আমরা ইন্ডিভিজুয়ালি আরো অনেক ক্লাস আনবো ইনশাল্লাহ। ওকে, গারো সবাই বলেছেন, গারো, সাবাস, গারো বলেছেন। আচ্ছা, গারো যেহেতু বলেছেন, আমি একটু বলে রাখি, এই যে গারো যারা আছে, গারো, এই গারোরা মূলত হচ্ছে শেরপুর
ময়মনসিংহ, এই ময়মনসিংহ অঞ্চলে তারা বসবাস করে, শেরপুর ময়মনসিংহ অঞ্চলে তারা বসবাস করে। তাদের ভাষাটাকে কিন্তু মান্দি ভাষা বলা হয়, মান্দি ভাষা। তাহলে আমরা বুঝলাম যে মান্দি ভাষা যেটা, এই মান্দি ভাষার অন্য নাম হচ্ছে মান্দি ভাষার অন্য নাম, এই মান্দি ভাষার অন্য নাম হচ্ছে আচিক খুশিক, আচিক খুশিক ভাষা। তাহলে মান্দি ভাষার অন্য নাম আচিক খুশিক ভাষা, যেটা গারোদের ভাষা, গারোদের ভাষা। সবাই পেরেছেন? আচিক খুশিক, সাবাস। গারোদের ভাষা, গারোদের ভাষা। সবাই একটু কমেন্ট করে জানান ভাই। ওকে, আশা করছি আমার ভাই বোনেরা সবাই ক্লিয়ার। এই যে গারো যাদেরকে আপনারা দেখতেছেন, এই গারোদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উৎসব আছে, উৎসব। এই উৎসবটার নাম হচ্ছে ওয়ান গালা। ওয়ান গালা, এই ওয়ান গালা উৎসবটা হচ্ছে তাদের উৎসব ভাই, খুবই গুরুত্বপূর্ণ উৎসব। আমরা আপনাদেরকে এখন দিতে মন চাইতেছে খালি টেকনিকটা, কিন্তু ইনশাল্লাহ আমরা দেব পরবর্তীতে, যখন আমরা ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে আলোচনা করবো তখন দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনা করা যাবে ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমরা পড়লাম গারো, গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা, এবং তারা শেরপুর ময়মনসিংহ অঞ্চলে থাকে। তাদের ভাষা মূলত মান্দি ভাষা, যেটাকে আমরা অন্য নামে আচিক খুশিক নামেও চিনি। তাহলে আচিক খুশিক ভাষা হচ্ছে কাদের ভাষা? ভাই বোন দ্রুত বলেন। আচিক খুশিক, আমার জেলা শেরপুর, এই তো শেরপুরের এক ভাইকে পেয়েছি আমরা, সাবাস। ওকে ওকে, আচিক খুশিক ভাষা। আচ্ছা, সাঁওতালদের ভাষার নাম হচ্ছে সাঁওতালি ভাষা, সাঁওতালি, সাঁওতালি ভাষা, সাঁওতালি ভাষা। চাকমাদের ভাষার নাম হচ্ছে চাকমা ভাষা, এটাতে কোনো ধরনের চেঞ্জ নাই, চাকমা ভাষা। সেম ভাবে মারমাদের, তাদেরটাও মারমা ভাষাই বলে, তারাও কিন্তু মারমা ভাষা, কিন্তু ওদেরটা একটু চেঞ্জ আছে, ওদেরটাকে বলা হয় মান্দি, অথবা আমরা যেটা বলেছিলাম আচিক খুশিক, আচিক খুশিক। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে একটা হচ্ছে সাঁওতালি ভাষা, একটা হচ্ছে চাকমা ভাষা, একটা হচ্ছে মান্দি, একটা হচ্ছে আচিক খুশিক। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই? আশা করছি আপনারা গারো সম্পর্কে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। ওকে, ওয়ান গালা নাকি ওয়াং গালা? হ্যাঁ ভাই, এটা উচ্চারণটা হবে, উচ্চারণটা এমন হবে ওয়ান গালা, উচ্চারণটা এমন হবে ওয়াং গালা। আবার অনেকে উচ্চারণ এমনও করে ওয়াং, ওয়াং অনুসারণে, এটা নিয়ে প্যারা নাই, একটাই থাকবে, ওয়ান এবং ওয়াং দুইটা থাকবে না, যেটা থাকবে সেটা আনসার দিবেন। ওকে ভাইরা, সবাই ক্লিয়ার কিনা? ভাই বোন সবাই ক্লিয়ার কিনা? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। যদি পেরে থাকেন, আমি একটু চাকমাটাকে নিয়ে একটু আলোচনা করতে চাই, এটা আমার খুব পছন্দের একটা উপজাতি। তাহলে এই চাকমাদের নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা জানি, হ্যাঁ এটা করবো, লাস্টের সাথে বলবো, আপনারা যারা পেইড বেসে আছেন আপনাদের জন্য শুধুমাত্র 1200 টাকা লেকচার শিটের দাম দেবেন, তাদের বুঝতে পারবেন লাইব্রেরির উপর 10 টাকা ডিসকাউন্ট আমরা স্লাইডটা আসবে, স্লাইডটা থেকে দেখে বললাম ঠিক আছে। ওকে 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 ভাই, ওকে ঠিক আছে। আপনাদের জন্য একটা চমক আছে শেষে, ভাই বোনেরা আপনারা কিন্তু একটু থাকতে হবে, আজকে কিন্তু চমক আছে একটা। একটু আগেই মাত্র আমাদের স্যারদের সাথে মাত্র ডিসকাশন হলো, স্যাররা বললেন একটা চমক আছে আপনাদের জন্য, এই চমকটার জন্য আপনারা ওয়েট করতে হবে শেষ পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা চলে যাই, চাকমাটাতে চলে যাই। এই চাকমা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উপজাতি, সবচেয়ে বৃহত্তম উপজাতি হচ্ছে চাকমা। এই চাকমাদের ভাষা আপনাদেরকে একটু আগে বলেছিলাম, চাকমা ভাষা। কিন্তু চাকমাদের, যেটা আপনাদের নতুন একটা তথ্য আমি একটু দিয়ে দেই, চাকমাদের যে লিপি, অর্থাৎ তাদের যে নিজস্ব কিন্তু লিপি আছে, বর্ণমালা আছে কিন্তু, যেমন বাংলাদেশের বা বাংলা ভাষার কিন্তু ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আছে না ভাই, ঠিক তেমনি ভাবে চাকমাদের কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে। এই লিপিটাকে তারা বলে, যেটা আমি একটু হাইলাইট দিয়ে দিচ্ছি, এই লিপিটাকে তারা বলে অজ্জ, এটা বলে ওরা অজা, অজা নামে ডাকে, অথবা অনেকে ওজা নামে ডাকে, ওজা, ওজা নামে ডাকে। তাহলে এটা হচ্ছে তাদের লিপির নাম, মানে তারা যে বর্ণমালা ইউজ করে। আমরা বর্ণমালা ইউজ করি কোনটা ভাই? বাংলা বর্ণমালা। আর তারা ইউজ করে অজ্জা বর্ণমালা, অজ্জা, যেখানে তাদের প্রায় স্বরবর্ণ আছে 11টা, ব্যঞ্জন বর্ণ আছে 37টা। এগুলো পড়তে হবে না, এত ডিপে পড়াশোনা করার দরকার নাই। আমরা একটু মাথায় রাখবো যে চাকমা হচ্ছে সবচেয়ে বৃহত্তম উপজাতি, এবং তাদের লিপি হচ্ছে ওজ্জা অথবা ওজা, এটা। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখতে পারেন, চাকমা ভাষায়
চাকমা ভাষায় একটা উপন্যাস লেখা হয়েছিল। চাকমা ভাষায় লিখিত যে উপন্যাস, এই উপন্যাসের নাম হচ্ছে ভাই ফেবো। চাকমা ভাষায় লিখিত উপন্যাসের নাম হচ্ছে ফেবো। ফেবো, ফেবো উপন্যাস, ফেবো। ওকে। চাকমা ভাষায়, চাকমা ভাষায়। ওকে, আমার এক ভাই বলেছে স্যার কখন ক্লাস শেষ হবে? আপনারা কি ক্লাস শেষ করতে চাচ্ছেন না আরো টানতে চাচ্ছেন বলেন? এখন কিন্তু অনেক চমক বাকি আরো, বলেন সবাই দ্রুত বলেন। ইনশাল্লাহ আমরা অনেকক্ষণ আরো ক্লাস টানবো ইনশাল্লাহ। ওকে, পরেরটা একটু চলে যাই। এটা হচ্ছে চাকমা হচ্ছে সবচেয়ে বৃহত্তম উপজাতি এবং এটাতে আমরা লিপি বলেছি অজ্জা বা ওজা, এবং তাদের যে ভাষায় লিখিত উপন্যাসের নাম হচ্ছে ফেবো। ফেবো হচ্ছে তাদের উপন্যাস। আশা করছি সবাই ক্লিয়ার। হ্যাঁ, চাকমাদের উৎসব আছে, উৎসব। আমরা উৎসবটা একটা টেকনিক দিয়ে শিখাই দেবো ইনশাল্লাহ একদিন। বিজু, সব উৎসব আপনি এক টেকনিকে মুখস্থ করতে পারবেন, পুরো বাংলাদেশে যত উৎসব আছে সব ইনশাল্লাহ। ওকে ওকে ভাই, ফেবো ফেবো, সাবাস। আশা করছি সবাই পারবেন এটা। পরের কোশ্চেনে চলে যাই, একটু দ্রুত চলে যাই। বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলা থেকে কারা আছেন তারা কিন্তু এটা কিন্তু পারবেন। নীলফামারী জেলা, রংপুর জেলা, তারা কিন্তু এটা পারবেন। বলেন, বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়? বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানাটা কোথায়? কে আনসার করতে পারবেন? 32তম বিসিএস এর কোশ্চেন কিন্তু ভাই, 32তম বিসিএস এর কোশ্চেন, একটু আনসার করতে হবে। বাংলাদেশের আমরা যদি বলি যে সবচেয়ে বড় রেলওয়ে কারখানাটা কোথায় অবস্থিত, এটা কিন্তু 32তম বিসিএস এ আসছে। এটা কিন্তু আপনাদের একটু বলতে হবে দ্রুত। আরো চলো, কারো চলো, ইনশাল্লাহ চলবে ভাই, ইনশাল্লাহ চলবে। ওকে, সবাই আনসার করছেন কত নাম্বার? ডি, ভেরি গুড। আবার অনেকে সি আনসার করছেন, আনসার কিন্তু সি হবে। সৈয়দপুর, সাবাস, সবাই আনসার করছেন সি, সৈয়দপুর। সৈয়দপুর, অনেক অনেক ধন্যবাদ। সৈয়দপুর, অনেক ধন্যবাদ ভাই, সৈয়দপুর। আমরা জানি এই সৈয়দপুরে কিন্তু বাংলাদেশ সর্ববৃহৎ রেল কারখানাটা হয়েছে। এবং যদি বলা হয় বাংলাদেশ রেল জাদুঘর, রেল জাদুঘর, এই রেল জাদুঘরটা কোথায় অবস্থিত? এটাও কিন্তু সৈয়দপুরে অবস্থিত। 2020 সালের দিকে কিন্তু এই রেল জাদুঘরটাকে আরো বেশি আধুনিকায়ন করা হয়েছে। তাহলে এটা একটু মাথায় রাখবেন, বাংলাদেশের এই রেল জাদুঘরটা কিন্তু সৈয়দপুরে। বাংলাদেশের রেলওয়ের সবচেয়ে বড় কারখানা কিন্তু সৈয়দপুরে, ঠিক আছে? অনেকে মনে করেন যে ভাই সৈয়দপুর হয়তো বা জেলা, কিন্তু মূলত সৈয়দপুর কিন্তু জেলা না ভাই। সৈয়দপুর কিন্তু একটা উপজেলা, একটা খুবই সমৃদ্ধ একটা উপজেলা। উত্তরবঙ্গের একটাই মাত্র এয়ারপোর্ট আছে, যেটা এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে যাচ্ছে, এটার কাজ চলতেছে আধুনিকায়নের। তো সেইটা কিন্তু সৈয়দপুরে আছে। নীলফামারী জেলার একটা শহর হচ্ছে একটা তোমার আমাদের বলতে পারি যে উপজেলা হচ্ছে এই সৈয়দপুর। তাহলে নীলফামারী জেলার অংশ হচ্ছে সৈয়দপুর। ওকে, সবাই সি আনসার করেছেন, সাবাস। আশা করছি পারবেন, সবাই পারবেন। চট্টগ্রাম দরকার নাই, পাকশিও দরকার নাই, আখাউড়া, ভৈরব রেল স্টেশন, এগুলো খুব গুরুত্বপূর্ণ স্টেশন, কিন্তু এগুলোতে নাই। সৈয়দপুর একটু মাথায় রাখবো, সৈয়দপুর অনেক গুরুত্বপূর্ণ। এই সৈয়দপুরে কিন্তু চিনি মসজিদ আছে, চিনি মসজিদ। আমি রিসেন্টলি গিয়েছিলাম, এই চিনি মসজিদে 2 রাকাত নামাজ আদায় করেছি, খুব শান্তি পেয়েছি ভাই। এই চিনি মসজিদ, চীনা পাথর দিয়ে তৈরি এই মসজিদ, অনেক অনেক পুরানো একটা মসজিদ, চিনি মসজিদ। ওকে, আশা করছি এটা পারবেন, সবাই পারবেন। পরেরটাতে চলে যাই। ছোট ছোট কোশ্চেন গুলোতে বেশি কিছু আলোচনা করার দরকার নাই। আচ্ছা, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, একটু বেশি গুরুত্বপূর্ণ। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? সংগ্রহশালা মানে মিউজিয়াম, মানে জাদুঘর। কোথায় বলেন? শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? শিল্পী জয়নুল আবেদিনের, আছি স্যার, আছি, সাবাস। আমার বাসা সৈয়দপুর, সাবাস। সৈয়দপুরে যারা আছেন অনেক ভালো মানুষ, সৈয়দপুরের মানুষেরা। আচ্ছা, শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়? দ্রুত আনসার করতে হবে ভাই, আমরা বাকিগুলো বলে আসি। যেমন নড়াইলে একজন বিখ্যাত নেতা, বিখ্যাত চিত্রশিল্পী আছে আমাদের, যার নাম হচ্ছে এস.এম. সুলতান। এস.এম. সুলতান। এই এস.এম. সুলতান সাহেবের বিখ্যাত যে সংগ্রহশালাটি, সেটি কিন্তু নড়াইলে অবস্থিত। চট্টগ্রামে কোন জাদুঘর আছে? চট্টগ্রামে আছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জাদুঘর, যেটাকে আমরা জাতিতাত্ত্বিক জাদুঘর বলতে পারি, জাতিতাত্ত্বিক জাদুঘর। অথবা এখানে আছে জিয়া জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, যেটা আমরা জিয়া জাদুঘর বলতে পারি, জিয়া স্মৃতি জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা জাদুঘর আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। এই 3টা জাদুঘর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর, এই 3টা জাদুঘর কিন্তু চট্টগ্রামে আছে। তাহলে একটা হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ অঞ্চলে এই জাতিতাত্ত্বিক জাদুঘর। চট্টগ্রামের কাজের দেউরি অঞ্চলে আছে জিয়া জাদুঘর।
আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর। 3টা জাদুঘর ভাই, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের কারা আছেন একটু দেখি, সবাই একটু বলবেন ভাই চট্টগ্রামের আপনারা কি গিয়েছেন কিনা এই জাদুঘর গুলাতে। আচ্ছা, ময়মনসিংহটা একটু খেয়াল করি। ময়মনসিংহ আমরা বুঝছি যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মূলত যে সংগ্রহশালাটি এটা আছে ময়মনসিংহে আছে শিল্পাচার্য বা শিল্পী জয়নুল আবেদিনের বিখ্যাত সংগ্রহশালা বা মিউজিয়াম যেটা আছে সেটা ময়মনসিংহে। ওকে, ময়মনসিংহে। ঢাকায় কি আছে? ঢাকায় তো আমাদের কেন্দ্রীয় জাদুঘর বা যেটাকে আমরা জাতীয় জাদুঘর বলছি, জাতীয় জাদুঘর। এই জাতীয় জাদুঘর যেটা শাহবাগে আছে, এই শাহবাগ অঞ্চলে, আমাদের শাহবাগে, ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘর আছে। আপনাদের একটা কোশ্চেন আসছিল একবার একটা কোশ্চেন আসছিল ভাই, যে আমাদের যে বর্তমান জাতীয় জাদুঘর আছে যেটা শাহবাগে অবস্থিত, এটার পূর্ব নাম কি ছিল? এটার পূর্ব নাম ছিল ঢাকা জাদুঘর। এটার পূর্ব নাম কি ছিল? এটার পূর্ব নাম ছিল ঢাকা জাদুঘর, ঢাকা জাদুঘর। এবং 1983 সালের পরে এটার নামকরণ করা হয় জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর করা হয়। তাহলে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জাদুঘর হচ্ছে জাতীয় জাদুঘর বাংলাদেশের, যেটা হচ্ছে শাহবাগে অবস্থিত, একদম শাহবাগের মোড়েই, পিজি হাসপাতালের অপোজিট আপনারা দেখবেন। এবং এই হাসপাতালের পাশে যে জাদুঘর, আমাদের কেন্দ্রীয় যে জাদুঘর, সেই জাদুঘরটাকে আগে ডাকা হতো ঢাকা জাদুঘর নামে। ক্লিয়ার কিনা ভাই? সবাই ক্লিয়ার কিনা একটু বলবেন ভাইয়েরা? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা আমার ভাই বোন? সবাই একটু বলবেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। ঢাকায় আরো অনেক জাদুঘর আছে, আপনারা দেখবেন যে আমাদের বিজয় সরণিতে আছে, সেনাবাহিনীর জাদুঘর আছে, আরো অনেক অনেক জাদুঘর আছে। তো এগুলো থেকে গুরুত্বপূর্ণ যেটা আগারগাঁওয়ে আছে মুক্তিযুদ্ধ বিষয়ক যে জাদুঘরগুলো, জাতীয় জাদুঘরটা আসতে পারে, এটা একটু পড়বেন। আমি গিয়েছিলাম জিয়া জাদুঘরে, ভেরি গুড ভাইরা, এক্সপ্লোর করবেন। এই বয়সে এক্সপ্লোর না করলে আর কোন বয়সে করবেন বলেন? 14 নম্বরটা চলে আসি। ঢাকা থেকে প্রকাশিত প্রথম, এটা হবে প্রথম, ঢাকা থেকে প্রকাশিত প্রথম যে সংবাদপত্র, সেই সংবাদপত্রের নাম কি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটা হবে ভাইয়েরা? সবাই একটু আনসার করেন। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ, তাই না? এই যে ঢাকা প্রকাশ কত সালে প্রকাশিত হয়েছে? একটু বলতে থাকেন, আমি একটু অন্যদিকে আসি। একটু দেখেন, প্রথম পত্রিকা, আমরা এটা একটা শিরোনাম দিব, প্রথম পত্রিকা। আমরা যদি এভাবে বলি যে প্রথম পত্রিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতীয় উপমহাদেশে প্রথম, তাহলে ভারতীয় উপমহাদেশে প্রথম যে পত্রিকাটা আমরা পাবো, ভারতীয় উপমহাদেশের প্রথম পত্রিকার নাম হচ্ছে, আমরা জানি, বেঙ্গল গ্যাজেট, যেটা 1780-তে তৈরি করা হয়েছিল। আমরা জানি হিকিস বেঙ্গল গেজেট বলা হতো এটাকে, হিকিস বেঙ্গল গেজেট। তার নাম ছিল জেমস অগাস্টাস হিকি, সেই সাহেব কিন্তু এটার সম্পাদক ছিলেন। এবং আমরা জানি এই ভারতীয় উপমহাদেশের পরে আমরা পাবো যে প্রথম বাংলায় পত্রিকা, প্রথম বাংলায় যে পত্রিকাটা, এটার নাম ছিল ভাই সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ এটাও কিন্তু 1815-র দিকে হয়েছিল, 1815-র দিকে সমাচার দর্পণ হয়েছিল 1815-র দিকে। তাহলে আমরা মাথায় রাখবো প্রথম পত্রিকাটা ভারতীয় উপমহাদেশের প্রথম, সেটা হচ্ছে বেঙ্গল গেজেট। বাংলা ভাষায় প্রথম বললে সমাচার দর্পণ। আর ঢাকা থেকে, আমাদের রাজধানী ঢাকা থেকে প্রথম প্রকাশিত বললে ঢাকা প্রকাশ। এটা কত সালে হয়েছে? এটা হয়েছে 1861 সালে। কারা কারা আনসার করেছেন দেখি? 1861, সাবাস, 1861, সাবাস, ভেরি গুড, সাবাস। 1861, 1961-তে মারা গিয়েছিল একজন বিখ্যাত কিংবদন্তি, তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার 100 বছর পূর্বে কিন্তু এটা হয়েছে, তাই না? যেমনি তেমনি মনে রাখতে পারলে হয়েছে ভাই। 1861 শেষ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ, যেটা 1861 সালে প্রকাশিত হয়, যেটার নামই হচ্ছে ঢাকা প্রকাশ। ক্লিয়ার? আমার সব ভাই বোনেরা একটু দ্রুত বলতে হবে, ক্লিয়ার কিনা? জেমস অগাস্টাস হিকি ছিলেন বেঙ্গল গেজেটের সম্পাদক ছিলেন তিনি। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, আশা করছি সবাই ক্লিয়ার। পরেরটাতে চলে যাই। 15 নাম্বার কোশ্চেনটা, চীন দেশ থেকে এই যে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখেন, চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলায় আগমন করেন? 44তম বিসিএস এর কোশ্চেনটা আসছে।
তাহলে চীন দেশ থেকে কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলায় আগমন করেছিলেন? আপনারা আনসার করতে থাকেন, দ্রুত দ্রুত আনসার করতে থাকেন। আমরা কয়েকজনের নাম একটু লিখতে চাই। যেমন ধরেন ফা হিয়েন, আমরা যদি বলি হিউয়েন সাং, হিউয়েন সাং। আচ্ছা, আরেকজনের নাম একটু আগে লেখা দরকার ছিল, আমরা এই পাশে লিখছি, তার নাম হচ্ছে মেগাস্থিনিস, মেগাস্থিনিস। আচ্ছা, সর্বশেষ ইবনে বতুতা, ইবনে বতুতা, বতুতা। এই চারজন বান্দা সম্পর্কে না জানলে আপনি পর্যটন বুঝতে পারবেন না, বা মানে পর্যটক কারা ছিল তারা বুঝতে পারবেন না। এই চারজন সম্পর্কে জানলেই পর্যটক শেষ, যে কোন পর্যটক বা ভ্রমণকারী কোন কোন সময় এসেছিল। আমি একটা একটা করে সলভ করে দিচ্ছি। মেগাস্থিনিস তিনি ছিলেন গ্রিসের, তিনি ছিলেন গ্রিসের এবং তিনি মৌর্য যুগে এসেছিলেন, মৌর্য যুগ, মৌর্য যুগে এসেছিলেন, মৌর্য যুগ। বিশেষ করে মৌর্য যুগের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি কিন্তু রাজসভার দূত ছিলেন তিনি। ফা হিয়েন, ফা হিয়েন এসেছিলেন চীন থেকে এবং তিনি এসেছিলেন কার আমলে বলেন তো ভাই? তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, অর্থাৎ গুপ্ত যুগে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। হিউয়েন সাং, হিউয়েন সাং এসেছিলেন কার সময় বলেন তো ভাই? হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে, হর্ষবর্ধন, হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের আমলে ক্ষমতায় ছিল শশাঙ্ক, শশাঙ্ক। হর্ষবর্ধন অন্য রাজা ছিল, পুষ্যবতী রাজ্যের রাজা ছিল, আর শশাঙ্ক ছিল গৌড়ের রাজা। এই শশাঙ্ক হর্ষবর্ধনের নেতাকে মেরে ফেলার পরে পরবর্তীতে ক্ষমতায় আসে হর্ষবর্ধন। যাই হোক, আমরা অত ডিটেলসে না যাই। হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং। এবং হিউয়েন সাং কোন দেশের বলতো? আমরা সবাই একটু বলতে হবে, এটা একটু লিখে রাখি। হিউয়েন সাংও কিন্তু চীনের। কার সময় এসেছিল? হর্ষবর্ধনের সময়, হর্ষবর্ধন, হর্ষবর্ধন। ইবনে বতুতা মরক্কো, এই বেটার দেশ ছিল মরক্কো। মরক্কো থেকে তিনি দুইটা জিনিস, প্রথমত ইবনে বতুতা ভারতে আসেন কার সময়ে? ভারতে আগমন করেন মোহাম্মদ বিন তুগলকের আমলে, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের আমলে। আর বাংলায় আসছেন, তিনি বাংলায় এসেছেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে, ফখরুদ্দিন, ফখরুদ্দিন, ফখরুদ্দিন মুবারক শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ তার আমলে এসেছেন। ইবনে বতুতা ভারতে এসেছেন 1333 আর বাংলায় এসেছেন 1346। তার একটা বিখ্যাত গ্রন্থ ছিল কিতাবুল রেহালা। এই কিতাবুল রেহালা গ্রন্থে তিনি বাংলাকে তুলনা করেছিলেন ধন সম্পদপূর্ণ নরকের সাথে। কারণ বাংলাদেশে অনেক ধন সম্পদ ছিল, অনেক অঢেল শস্য হতো আমাদের, কিন্তু আমরা সেগুলোকে, সেই শস্যগুলোকে উৎপাদন করে আমরা নিজেরা ভোগ করতে পারতাম না। কারণটা ছিল বাংলার বৈরী আবহাওয়া, খারাপ আবহাওয়ার কারণে আমাদেরকে নামকরণ করা হয়েছিল ধন সম্পদপূর্ণ নরক। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমার ভাই বোনেরা? সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা? দেখেন, আপনাদের কিন্তু সব পর্যটক ক্লিয়ার করে দিলাম, যত পর্যটন বা পর্যটক ছিল, ভ্রমণকারী ছিল, সব ভ্রমণকারী ক্লিয়ার করে দিলাম আজকে। ভ্রমণকারী থেকে এর থেকে বেশি কোশ্চেন আসে না, ভ্রমণকারী থেকে এর থেকে বেশি কোশ্চেন আসে না কিন্তু। একটু বলবেন সবাই ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাই? সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত বলতে হবে। আশা করছি সবাই ক্লিয়ার। আমরা পরেরটাতে চলে যাচ্ছি, 15 নাম্বারটা। এবং বলেছিলাম যে 15 নাম্বারের পরে আমরা একটু কথা বলবো, যদি আমাদের খুবই মানে আমাদের যে ক্লাস লেংথ অনুযায়ী কথা বলাটা এখন সমীচীন হবে না। তারপরে ছোট্ট একটা টেকনিক বলে আপনাদেরকে একটু ডিটেলসটা ধরে দিতে চাই, যেহেতু বলেছিলাম কথা রাখতে হবে। আসলে আপনারা কিভাবে, যেটা বলেছিলাম যে কিভাবে আপনারা জানবেন, আপনারা কিভাবে যে কোনো একটা চাকরি পরীক্ষাতে যাওয়ার আগে বলতে পারবেন এবছর সাধারণ জ্ঞানে এই টপিকগুলো আসবে, সেটা জানার জন্য একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, সাধারণ জ্ঞান যারা প্রশ্ন করে তারা 100% সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেয় না। তারা অবশ্যই কিছু কিছু কোশ্চেন এমন দিবে যে কোশ্চেন গুলা বর্তমান সময়ের সাথে খুব রিলেটেড। কয়েকটা আপনাকে উদাহরণ দিই, 3টা উদাহরণ দিব, আপনি বুঝে যাবেন। 2018 সালে চাকরির পরীক্ষাগুলোতে যেমনটা আমরা সলভ করেছি, 2018 সালে একটা কোশ্চেন আসছে যে তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো নদ নদী থেকে কোশ্চেন করছে, আগেও হয়েছে, তাহলে এটা 18তে হলে ঝামেলা কি? 18 সালে এটা কেন হয়েছে? কারণ তিস্তা নদীতে একটা বন্যা হয়েছিল। আমরা যারা শিখি বা আমরা যারা শেখাই, আমরা মূলত কি করি, একটা জায়গায় বন্যা হয়েছে, সেখানে কটা গরু মরছে, ছাগল মরছে, সব পড়তে থাকি, কিন্তু মূলত বেসিকটা পড়তে যাই না। তাহলে আপনার প্রশ্ন হয়েছে তিস্তা নদীর উৎপত্তি স্থল থেকে, আর সম্প্রতিকালে ওই তিস্তা নদীতে বন্যা হয়েছে। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে যেটা সম্প্রতিকে সবচেয়ে বেশি হাইলাইটেড সেটার বেসিকটা পড়ার চেষ্টা করবেন। যেমন ধরেন বর্তমান সময়ে সবচেয়ে বেশি হাইলাইটেড আন্তর্জাতিক টপিকটা হচ্ছে আরব ইসরায়েল, অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ।
আপনি ফিলিস্তিন ইসরায়েল বর্তমান সময়ের সব যুদ্ধ পড়ে ফেলতেছেন, দেখবেন আপনাকে কোশ্চেন করবে আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ হয়েছে কত সালে, আপনাকে কোশ্চেন করবে সুয়েজ সংকট হয়েছে কত সালে, কোশ্চেন করবে বাংলাদেশ আরব ইসরায়েল কততম যুদ্ধে অংশগ্রহণ করেছিল বা যোগদান দিয়েছিল বা বাংলাদেশ সাপোর্ট দিয়েছিল, এমন অনেক ধরনের কোশ্চেন হতে পারে। ঠিক আছে, আবার আরেকটা জিনিস আপনাকে একটু বুঝাই। 2018 সালের শেষের দিকে খেতাববিহীন নারী মুক্তিযোদ্ধা নামে যে মুক্তি বেটি আমরা যাকে বলি না, মুক্তি বেটি মারা গেল, অর্থাৎ কাকন বিবি মারা গেল। এখন কাকন বিবি মারা গেছে, আমাদের নিউজ পেপার গুলা সবগুলা হাইলাইট করলো যে খাসিয়া গোত্রের নক্ষত্র কাকন বিবি আর নেই। এখন ভাই সত্যিকার অর্থে যারা প্রশ্ন করবে তারা কি আপনি আমার যে বই আছে বই থেকে দেখে দেখে কোশ্চেন করবে? অবশ্যই না। তারা কোশ্চেন করবে পত্রিকার হেডলাইন থেকে, তারা কোশ্চেন করবে পত্রিকার ডিটেলস থেকে। তো তিনি যিনি পরীক্ষার ওই সময় প্রশ্ন করলেন, তিনি দেখলেন 2018 সালের দিকে যে পত্রিকার হেডলাইন হচ্ছে খাসিয়া গোত্রের নক্ষত্র কাকন বিবি আর নেই। তো তিনি বললেন, কেন আমি এই পরীক্ষাতে একটা খাসিয়া গোত্র থেকে প্রশ্ন করতে পারি না? তিনি কোশ্চেন করে দিলেন, বাংলাদেশের মাতৃসূত্রীয় পারিবারিক ব্যবস্থা আছে কোন উপজাতিতে? সেটা কিন্তু খাসিয়াতে। এখন কিন্তু এভাবে করে আপনাকে ডিটেলসে পড়তে হবে, যে এটা আপনি বর্তমানে সাম্প্রতিকে পড়ছেন সেটার বেসিক গুলো করে ফেলতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে বর্তমানে এই বছর আমার জন্য কোনটা হাইলাইটেড, এই বছর আমি কোনটা পড়লে আমার পরীক্ষাতে আসতে পারে। আশা করি আপনারা যারা মাথাটাকে ঠান্ডা রেখেছেন আপনারা এই প্যাটার্নটা বুঝতে পেরেছেন, এবং যারা প্যাটার্নটাকে বুঝতে পারবেন তারাই কিন্তু ধরে ফেলতে পারবেন যে মূলত আপনাকে এই বছর কোন সাম্প্রতিক থেকে কোন বেসিক থেকে কোশ্চেন গুলা করতে পারে। আশা করি ভাইয়েরা এটা একদম বুঝতে পেরেছেন। আমরা তারপরে যাই 16 নাম্বারটাতে চলে আসি। 16 নাম্বারে চলে আসে। 16 নাম্বার, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা, এটা 16 নাম্বারটা দিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসটা পার্ট 1টা শেষ করব। 16 নাম্বারের পরে যে বাকি অংশটা পার্ট 2টা ইনশাআল্লাহ আমরা খুবই, আপনারা যারা চান আপনারা একটু জানালে আমরা কিন্তু পার্ট 2টা নিয়ে আসবো। এখানে কিন্তু আরো অনেক এমসিকিউ আছে আপনাদের। এরপরে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আপনাদের একটা ইয়াও আছে, মানে যেটা আমরা বলছিলাম। তো আমরা প্রথমত এই কোশ্চেনটা সলভ করে নিই, কোশ্চেনটা সলভ করার পরেই আমরা আমাদের আলোচনাগুলো একটু বলবো। আর আপনারা যারা পার্ট 2টা চান অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়ের ক্লাসটা আরো চাই, সেকেন্ড পার্টটা চাই। যখন বলবেন যে সেকেন্ড পার্ট চাই তখনই আমরা ইনশাল্লাহ সেকেন্ড পার্ট নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আজকে আমাদের ক্লাসটা খুব আরো অনেক ডিটেলস হবে ইনশাল্লাহ। 16 নাম্বারটা, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে যে ভাই কি ঝামেলা, কাশ্মীর, এই ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, এই কাশ্মীর নিয়ে তো মেলা ঝামেলা। ছোট্ট করে একটু আলোচনা করে দেই, না আলোচনা করলে এটা অপ্রাপ্তি থেকে যাবে। এই যে একটা অঞ্চল আপনি দেখতে পাচ্ছেন, এই অঞ্চল একটা, এই পাশে একটা অঞ্চল আছে, আর এই দিকে একটা অঞ্চল আছে। এখন ভাই কোনটা কোন অঞ্চল একটু বলেন, দ্রুত বলে ফেলেন। এই দিকের যে অঞ্চলটা এটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর, কাশ্মীর, ওকে। এই পাশের অঞ্চলটা হচ্ছে আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীর, ওকে। এটাকে বলা হয় সিয়াচিন হিমবাহ। সিয়াচিন হিমবাহ, সিয়াচিন হিমবাহ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় আকসাই চীন। আকসাই চীন, আকসাই চীন। এখানে টোটাল কয়টা অংশ আছে দেখছেন? একটা হচ্ছে আজাদ কাশ্মীর, একটা জম্মু কাশ্মীর, একটা সিয়াচিন হিমবাহ, একটা আকসাই চীন। তাদের মধ্যকার কিন্তু আবার অনেকগুলা সীমা রেখা আছে যেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট আপনাদের পার্ট 2তে ইনশাল্লাহ আলোচনা করব। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এমন অনেক কিছু আছে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তাহলে ভাই প্রথমত এই অঞ্চলটার মধ্যে আপনি দেখবেন এই যে আমার প্রিয় ভাই বোন সবাই খেয়াল করেন, আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের অধীনে, পাকিস্তানের কাছে এটা আছে আজাদ কাশ্মীর। জম্মু কাশ্মীরটা কার কাছে আছে? ভারতের কাছে। ভারতের কাছে আছে জম্মু কাশ্মীর, ওকে। পার্ট 2 চাই, সবাই বলছেন পার্ট 2 চাই, ইনশাল্লাহ হবে। সিয়াচিন হিমবাহ, সিয়াচিন হিমবাহটা একটা হিমবাহ, এটা নিয়ে সকলের বিরোধ আছে। আকসাই চীন, এটা মূলত চীনের আন্ডারে। তাহলে মূলত আমরা বলতে পারি যে মূলত কাশ্মীরটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে পাকিস্তানের আজাদ কাশ্মীর, একটা হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর, আর একটা হচ্ছে চীনের আকসাই চীন। তাহলে বলেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটা হবে? তাহলে বলেন, কে বলতে পারবে? পার্ট 2 চাই, পার্ট 2 চাই, ইনশাল্লাহ। সবাই তো বলবেন ভাই জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরটা কার অধীনে পড়েছে? আমরা সবাই জানি যে জম্মু কাশ্মীর, এবং এটা মূলত ভারতের মধ্যে পড়েছে জম্মু কাশ্মীর এই অঞ্চলটা, ঠিক আছে, জম্মু কাশ্মীর। এই লাদাখ নিয়ে অনেক ঝামেলা আছে। লাদাখ নিয়ে মূলত চীন ভারতের মধ্যে কিন্তু উত্তেজনা আছে লাদাখ নিয়ে, ঠিক আছে। তাহলে জম্মু কাশ্মীরটাকে আপনারা ফোকাস করবেন, জম্মু কাশ্মীর। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার।
আমার প্রিয় ভাই বোন, এতটুকু পর্যন্ত আশা করছি ক্লিয়ার। ওকে, আশা করছি এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার। ওকে, এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার। আমার প্রিয় ভাই বোন, আপনাদের জন্য যেই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যে আপনাদের নিউজটা দিতে চাচ্ছিলাম, সে নিউজটা হচ্ছে আমাদের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ। এই নিউজটা হচ্ছে আমরা আপনাদের জন্য আরো কিছু ব্লক নিয়ে এসেছি। প্রথমত এটা হচ্ছে আমাদের নতুন যে কোর্স গুলো আছে সেটা সম্পর্কে একটু আমাদের ডিটেলস গুলো একটু জানতে হবে। আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর কিছু কোর্স এসেছে, এটা সম্পর্কে একটু জানেন ভাইয়েরা। দেখি যে কি কি কোর্স আছে আপনাদের জন্য। প্রথমত কোর্সের কি কি কোর্স আছে একটু সবাই একটু খেয়াল করেন যে কি কি কোর্স আছে এখানে। এটা আপনাদের জন্য একটা বড় চমক হতে যাচ্ছে এবং ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই কোর্সটাতে আপনারা সর্বোচ্চ সংখ্যক একটা বেনিফিট পাবেন। সাইদুল স্যার, সবাই মেগা মেগা টিচাররা এটাতে আছেন, ঠিক আছেন? আমার মতো ক্ষুদ্র ক্ষুদ্র স্যাররাও কিন্তু এখানে আছেন। তো সবাই একটু দেখেন। প্রথমত আপনাদের সামনে আছে প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল একটা কোর্স। যাদের স্বপ্ন প্রাইমারি শিক্ষক হবেন, খুবই একটা অনারেবল একটা পেশা, রিজিকের একটা খুব সুন্দর একটা সন্ধানের একটা উৎস, তাহলে এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্সটা, যেটার আগের আমাদের বর্তমানের কোর্স ফিটা হচ্ছে 3500 হলেও আমরা এটাকে রান করব 1750-এ। আচ্ছা, তাই স্যার? আরে আল্লাহ, বিশাল রকম একটা দিয়ে দিয়েছে, বিশাল রকম একটা ছাড় আছে। মূলত কোর্স ফিটা 3500, পুরাতন মূল্যটা দেখেন কত, 1750 টাকা। কিন্তু লাইভে থাকা অবস্থায় যারা এই কোর্সের সাথে যুক্ত হবে, যারা এই কোর্সটা নিতে চাইবে, তাদের জন্য এই কোর্সটা মাত্র 1250 টাকায়। ঠিক আছে? ঠিক আছে নাকি আরেকটু কমাই দেবো বলেন? আচ্ছা, আমার পক্ষ থেকে, আমি তো একজন ক্ষুদ্র শিক্ষক, আমার পক্ষ থেকে আরেকটু কমাই দিলাম, যান লেভেল করে দিলাম। এবং এটা আমাদের প্রত্যেকটা ভাই বোনের স্বপ্ন পূরণের একটা বড় ব্যাচ হতে যাচ্ছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা একটু হাইলাইট করতে বলেছে, যে 4টা বিষয়ের হাইলাইট পাচ্ছেন। 4টা বিষয় হাইলাইট বলতে আপনি বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের হাইলাইট পাচ্ছেন এই কোর্সটার মধ্যে। মাত্র 1200 টাকার একটা কোর্স। প্রাইমারি শিক্ষক নিয়োগের কোর্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন 19তম নিবন্ধন প্রিলির ফুল কোর্স আছে এখানে। 10 থেকে 20 গ্রেডের যতগুলো চাকরি পরীক্ষা আছে সেগুলোর প্রিলি এবং লিখিতের, আমাদের রিটেন এবং প্রিলির দুইটারই ফুল কোর্স আছে। পুরোটাই হচ্ছে আমরা জানি এক একটা কোর্স 1200। এখন ভাই 1200 টাকার এই কোর্সটাতে আপনার প্রথমত কোর্সটা আপনি পাচ্ছেন 1200 টাকায়, পাশাপাশি আপনি পাচ্ছেন 4টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইটেড বই। এই বইগুলো আপনার এই পুরোটা প্রিপারেশনে ইনশাল্লাহ সবচেয়ে বড় একটা আপনার ভূমিকা হিসেবে পালন করবে, একটা ভূমিকা হিসেবে কাজ করবে ইনশাল্লাহ ভাইরা। হ্যাঁ, তাহলে আপনারা সবাই অবশ্যই এই ক্লাসগুলো করবেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাসগুলো অবশ্যই রেকর্ডেড থাকবে। প্রতিটা বিষয়ে ক্লাসের ক্ষেত্রে এক্সাম নেওয়া হবে এখানে, অর্থাৎ এক্সামটা কিন্তু আপনি ওটার মধ্যেই পাচ্ছেন। রেকর্ডেড ক্লাসগুলো থাকছে, দুপুরে দেখি নাই, রাতে দেখতে পাচ্ছি। ঠিক আছে? সবাই একটু পারবেন, ঠিক আছে? আর অবশ্যই যে নাম্বারটাতে আপনারা টাকা পাঠাবেন, নাম্বারটা এখানে দেয়া আছে, এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন। এবং আপনারা বিস্তারিতর জন্য আপনারা সাইদুল স্যার আমাদের যে ইয়াটা আছে, পেজটা আছে, এটাতে আপনারা নক করবেন, বিস্তারিত অবশ্যই ইনশাল্লাহ জানতে পারবেন সেখান থেকে। ঠিক আছে? সেন্ড মানি করে আপনারা বললে হবে, ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদেরকে সেই ক্লাসে যুক্ত করে দেওয়া হবে। সবাই একটু বলবেন। আর যদি লাইভ শেষ হয়ে যায়, লাইভটা শেষ হয়ে গেলে কিন্তু এটা 1750-এর দিকে চলে যাবে। তাহলে আপনারা লাইভটা চলতে চলতে কিন্তু নক দিয়ে দিতে হবে, ভাই আলহামদুলিল্লাহ আমি আছি, আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে নিয়েছি যে আমরা ইনশাল্লাহ এই কোর্সটা করব। এবং এই কোর্সটা করার পরে আমাদের বেসিক টু আপডেট পর্যন্ত যত ধরনের ঝামেলা আছে আমরা এই কোর্সটা থেকে ইনশাল্লাহ বেনিফিট নেওয়ার চেষ্টা করব। তাহলে যারা মেন্টাল প্রিপারেশন নিয়ে নিচ্ছেন, খুব দ্রুত এখনই নক করে ফেলেন। লাইভটা চলাকালীন সময়ে যারা এই কোর্সটা নিতে পারবে তারাই কিন্তু এই বেনিফিটটা পাবে। ঠিক আছে? 1750 থেকে। তাহলে টাকাটা পাঠিয়ে দিবেন কোন নম্বরে? এই নম্বরে। এবং আপনারা আমার প্রিয় ভাই বোনেরা সবাই কিন্তু এই কোর্সটাতে জয়েন হতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে অবশ্যই অফারে ভর্তি হলে আমি লাইভে থাকাকালীন সময়ে, এই লাইভে থাকাকালীন সময়ে আপনারা যখন নাম্বারটাতে পাঠাবেন, বিকাশ অথবা নগদে সেন্ড মানি করবেন, পেমেন্টটা ডান হলে আপনাদেরকে একটা সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে এবং সেই সিক্রেট গ্রুপে কিন্তু ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস হবে। তাহলে সবাই কেমন লেগেছে ক্লাসটা একটু জানাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় ভাই বোন। ঠিক আছে? প্রিয় ভাই বোন, আপনাদের এই নাম্বারটাতে একটু মেসেজ দিলে আপনারা সবকিছু পেয়ে যাবেন কিন্তু। ঠিক আছে? এই ক্লাসটাতে একটু চলে যাবেন। আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে আমি আজকে যেতে চাই, কয়েকটা কথা না বললেই নয় ভাই।
মূলত আমরা যারা দেখছি, এই যে ভাইকে দেখছেন, এতক্ষণ ধরে আপনাদের সামনে বকবক করলাম, ভাইকে যারা আপনারা দেখছেন, মূলত আমাদের দেখাটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটা হালাল রিজিকের ব্যবস্থা, একটা সম্মানের একটা চাকরি, যেটার মাধ্যমে আমরা আমাদের সমাজে আমাদের বাবা মাকে নিয়ে একটা ভালো জায়গায় থাকতে পারি, একটা সুন্দর একটা পরিবেশ থাকতে পারি। সত্যি কথা বলতে, আমরা যদি মেন্টালি একদম সিরিয়াস কথা বলি, বাংলাদেশের প্রত্যেকটা মিডল ক্লাস থেকে সেমি মিডল ক্লাসের আমাদের মানসিক ধারণাটা হচ্ছে আমরা একটা ঠান্ডা জীবনযাপন লিড করব। আমাদের এমন কোন চিন্তা ভাবনা নাই যে আমরা বুর্জ খলিফাতে গিয়ে টপ ফ্লোরের একটা ফ্ল্যাট কিনে সেখানে একদম মানে বুর্জোয়াদের মতো থাকবো, এগুলো আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে না। আমাদের চিন্তা ভাবনা কতটুকু হয়? আমাদের চিন্তা ভাবনা এতটুকু হয়, যেমন ধরেন আপনি প্রথম বছরের চাকরির বেতনটা পেয়েছেন, ধরেন আপনি প্রাইমারি নিবন্ধন শেষ করেছেন, আপনি এখন প্রাইমারি নিবন্ধন শেষ করে একজন শিক্ষক, আপনি ধরেন আরো অন্যান্য 10 থেকে 20 গ্রেডে একটা ভালো ভালো চাকরিতে অথবা অন্যান্য আরো ভালো ভালো চাকরিতে আপনি জয়েন করেছেন। সেখান থেকে আপনি যখন প্রথম মাসের বেতনটা পেলেন, আপনার আব্বা আম্মা যারা জীবিত আছেন, ধরেন আপনি আপনার আম্মার জন্য একটা হার গড়িয়ে নিয়ে গেছেন, পিছন থেকে আপনার আম্মার গলায় সে হারটা পরিয়ে দিয়েছেন, মনে হবে যে পুরো দুনিয়াটা কিনে ফেলছেন। আপনি দেখবেন আপনার বাবাকে আপনি একটা পাঞ্জাবি কিনে দিয়েছেন, যে বাবা কোনোদিন একটা কাপড় কিনতে চায় না, তাকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছেন এবং পাঞ্জাবির ডান পকেটে হাত দিতে বললেন। এবার ডান পকেটে হাত দিয়ে তিনি দেখলো একটা ভালো অ্যামাউন্টের একটা টাকার মোটা বান্ডেল, যেটা আপনার বেতন থেকে আপনি কিন্তু ক্যারি করেছেন। তো সেটা দিয়ে আপনি তার বাবা আপনার সবকিছু কিনবে, এগুলো দেখাটাই আমাদের মানসিক প্রশান্তি। আমরা যারা বাংলাদেশের প্রত্যেকটা ছেলে আছি, প্রত্যেকটা মেয়ে আছি, আমাদের কাছে এটাই সুপ্রিম একটা পাওয়া যে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে একটা সুন্দর পজিশনে নিয়ে যাব, আমরা আমাদেরকে একটা সুন্দর পজিশনে নিয়ে যাব, আমরা সমাজে একটা খুব সুন্দর একটা পজিশনে বসবাস করব। তাহলে সেটার জন্য দরকার কি ভাই? সেটার জন্য দরকার আপনার হার না মেনে লেগে থাকার একটা কঠোর প্রতিভা, একটা অধ্যবসায়, একটা একাগ্রতা, পড়াশোনার প্রতি একটা রেসপেক্ট, নিজের প্রতি একটা রেসপেক্ট, একটা সেলফ কনফিডেন্স, আর সবকিছু ইনশাল্লাহ আমরা গ্রো করবো আমাদের এগুলোর মধ্যে, আমাদের এই ব্যাচগুলোর মধ্যে। রেগুলার ব্যাচগুলোতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের ছোটখাটো ভাই, ঠিক আছে, ছোটখাটো স্যার। তাহলে এটা একটু মাথায় রাখবেন। আর আপনারা যারা ক্লাসগুলো চান, অবশ্যই আপনারা আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু ক্লাসগুলো হবে, ঠিক আছে? অবশ্যই আপনারা সবাই আজকের ক্লাসে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুবই সুন্দর একটা জিনিস, যারা বলছেন ভাই আমি এখন আমার কাছে টাকা নেই, যাদের কাছে আর্থিক ভাবে একটু ঝামেলা আছে, তারা আজকের ক্লাসটাতে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের পেজের মধ্যে দিয়ে রাখবেন। আমরা আপনাদেরকে একটা বিশেষ বিবেচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আপনাদেরকে পরবর্তীতে শিডিউলে ইনশাল্লাহ ভর্তি করে নেওয়া হবে। তাহলে সকলের জন্য অনেক অনেক শুভকামনা আমার প্রিয় ভাই ও বোন। আমি মন থেকে দোয়া করি যেন এই 2025 আপনার জীবনের একটা সার্থক বছর হোক। এই 2025 আপনার জীবনের চাকরি, আপনার সামাজিক মর্যাদা, আপনার সোশ্যাল ভ্যালু তৈরি করার একটা বড় বছর হিসেবে ধরা দিক। 2026-এ আপনি মাথা উঁচু করে বলতে পারেন যে আমি ওই জায়গায় চাকরি করছি, আমি ওই জায়গায় চাকরি করছি ইনশাল্লাহ। তাহলে সবার সাথে একটা বড় সেশন যাবে। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে।